আমরা আলোচনা করেছিলাম নেটের সিলেবাসে, কিন্তু ছোট করে আলোচনা হয়েছিল। আজ একটু দীর্ঘ বিস্তারিত আলোচনা হবে, এবং নেটের স্টুডেন্টদের জন্য বলছি যে তোমাদের অনেকগুলো থিওরি পড়ানো হয়েছে, অনেক কিছু পড়ানো হয়েছে, তো সেগুলোর কাইন্ড অফ দেখবে একটা সামারি পাবে আজকের আলোচনায়, থিওরি ইউজগুলোর সামারিগুলো পাবে এইটাতে। গ্লোবালাইজেশনের সঙ্গে সব কিছুই চলে আসবে, আমি অনেক কিছু বলবো। আর এসএসসি স্টুডেন্টদের জন্য বলছি, সেটা হচ্ছে তোমাদের সিলেবাসে এটা আছে, যেহেতু আগে আলোচনা ছিল, ন্যাশনালিজমের আলোচনা ছিল, আমি সেটাও বোঝাবো তোমাদের। বাট গ্লোবালাইজেশনসটাকে আমরা ওইটাকে বাদ রেখেও আলাদা করে পড়তে পারি, তবে আলাদা করা যায় না যদিও, আমি সেটাও দেখবো আলোচনাতে আসবে। এবং পরের দিন যখন ন্যাশনালিজমের আলোচনাগুলো, ন্যাশনালিজম এই সমস্ত পড়াবো, তখন তোমাদের কনসেপ্ট আরও ক্লিয়ার করে দেবো, বা হয়েই যাবে, অটোমেটিক হয়ে যাবে। তো দেখো গ্লোবালাইজেশনের বিষয়টা তাহলে আজ বোঝার চেষ্টা করো, গ্লোবালাইজেশন জিনিসটা কী। আমি এখানে একটা নোটস ফর্মালি তৈরি করেছি, সেটা তোমাদের অবশ্যই দিয়ে দেবো, বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই হবে, চিন্তার কিছু নেই, দুটোই পাবে তোমরা। যারা বাংলা পড়বে তারা বাংলা পাবে, যারা ইংলিশ পড়বে তাদের জন্য ইংলিশ তৈরি হবে। মোটামুটিভাবে বোঝার চেষ্টা করো, যে আমি কি বলছি সেটা মন দিয়ে শোনার চেষ্টা করো, কারণ অনেকটা বড় কনসেপ্ট, অনেক চ্যালেঞ্জিং আসপেক্টস আছে এখানে, সেগুলো সব কিছুকেই বুঝতে হবে ভালো করে। তো গ্লোবালাইজেশন বেসিক্যালি আর কিছুই না, সহজভাবে বলছি, গ্লোবালাইজেশনের কনসেপ্টটা হচ্ছে বেসিক্যালি যে বাংলায় এটাকে আমরা বলি বিশ্বায়ন, বাংলায় হাতগুলো নামিয়ে নাও, অসুবিধা নেই, বাংলায় এটাকে আমরা বলি বিশ্বায়ন, বাংলায় আমরা এটাকে বলি বিশ্বায়ন। এবার বিশ্বায়নের এই কনসেপ্টটা বেসিক্যালি কি বলছে, বিশ্বায়নের কনসেপ্টটা বেসিক্যালি কিছুই না, সেটা হচ্ছে কাইন্ড অফ এক প্রকার ইন্টারন্যাশনালিজম, যেটা তোমাদের সিলেবাসে আছে, এসএসসি সিলেবাসে আছে, এবং নেটের স্টুডেন্টের জন্য এই ইনফরমেশনসটা খুব গুরুত্বপূর্ণ, যে কিছুই না বেসিক্যালি একটা ইন্টারন্যাশনালিজমস, তারই একটা নতুন ফর্ম, নিউ ফর্মস বলতে পারো গ্লোবালাইজেশনস। এখন ইন্টারন্যাশনালিজমস থেকে যদিও ছোট্ট একটা পার্থক্য আছে এখানে, আমরা বলতে পারি না যে ইন্টারন্যাশনালিজম সেটা কমপ্লিটলি গ্লোবালাইজেশনস। ইন্টারন্যাশনালাইজেশনস মানে ইন্টারন্যাশনালিজম সেটা বেসিক্যালি দুটো তিনটে রাষ্ট্রের মধ্যে হতে পারে, কিন্তু গ্লোবালাইজেশন যখন বলছি তখন সেখানে পুরো গ্লোবের যতগুলো স্টেটস আছে, মোটামুটি মেজরিটি অফ স্টেটস, তাদের মধ্যে একটা কিন্তু যে একটা ইন্টারকানেক্টেড যে রিলেশনস, একটা একটা মাল্টিফেসেটেড যে রিলেশনস, সেটাকে নির্দেশ করা হচ্ছে। অর্থাৎ এক প্রকার সবাই সবার সঙ্গে কানেক্টেড, সবাই সবার সাথে জড়িত, সবাই সবার সাথে কিন্তু সম্পর্কিত, এই ধরনের একটা অবস্থাকে সেখানে কিন্তু বোঝানো হচ্ছে। তো গ্লোবালাইজেশন বেসিক্যালি আর কিছুই না, সেটা হচ্ছে যে প্রত্যেকটা দেশের সঙ্গে প্রত্যেকের একটা সুসম্পর্ক তৈরি হওয়া, একে অপরের উপর নির্ভরশীল হওয়া, একে অপরের উপর সেখানে নিবিড় সম্পর্ক তৈরি হওয়া, একে অপরের মধ্য দিয়ে, সম্পর্কের মধ্য দিয়ে সেখানে এগিয়ে যাওয়া, বেসিক্যালি এটাকেই সেখানে কিন্তু নির্দেশ করা হচ্ছে। সো গ্লোবালাইজেশনস ইন জেনারেল চলিত কথায় আমাদের জন্য বোঝার জন্য বলতে পারি আমরা এই ধরনের। এখন এখানে যখন আমি বলছি আন্তঃসম্পর্ক, একটা আরও অনেক ধরনের মাল্টিফেসেটেড রিলেশনস, আরও একে অপরের মধ্যে যখন একটা বড় ধরনের গভীর সম্পর্ক, এই ধরনের বিষয়গুলোকে যখন নির্দেশ করছি, তখন এগুলো স্বাভাবিকভাবে যেগুলো আমাদের মাথায় আসে, এটা বোধ হয় আমাদের মানুষের সাথে মানুষের সম্পর্ক না, এটা মানুষের সাথে শুধু মানুষের সম্পর্ক নয়, বরং এই সম্পর্কটা পৃথিবীর যা কিছু আছে সব কিছুর সাথেই সব কিছুর, হ্যাঁ, পৃথিবীর যা কিছু আছে সেটার গ্লোবালাইজেশনস। আজকে যদি আমরা কারেন্সির কথা বলি তাহলে কারেন্সির গ্লোবালাইজেশনস, আমরা যদি ভাষার কথা বলি তাহলে ভাষার গ্লোবালাইজেশনস, আমরা যদি আজকে কোনো পোশাকের কথা বলি তাহলে পোশাকের গ্লোবালাইজেশনস, আমরা যদি কোনো একটা টেকনোলজির কথা বলি তাহলে টেকনোলজির গ্লোবালাইজেশনস। বেসিক্যালি হচ্ছে যে একটা টেকনোলজি গোটা বিশ্বজুড়ে ছড়িয়ে যাবে, একটা দেশ হয়তো তৈরি করেছে ঠিক, কিন্তু প্রত্যেকটা দেশে সেটা ছড়িয়ে যাবে। তো এরকমভাবে প্রত্যেকটা দেশেরই তাদের নিজেদের কিছু ইনোভেশনসের জায়গা আছে, তাদের নিজেদের কিছু নিজস্বতা আছে, তাদের নিজেদের কিছু ক্রিয়েটিভিটি আছে, নিজেদের কিছু প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টগুলো তারা গ্লোবালি তারা ছড়িয়ে দিতে পারবে। সো এইটাকেই বেসিক্যালি গ্লোবালাইজেশনস বলা হচ্ছে, আর কিছুই না। তো এখানে আবার বেসিক্যালি যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে যে মোটামুটিভাবে বুঝে নাও যে এই আইডিয়াগুলোকে যারা ডেভেলপ করার কাজগুলো করেছেন, তোমরা নাম পাবে, আরও অনেক থিঙ্কার্সের নাম পাবে, পিওয়াইকিউসগুলো যদি দেখো তো সেখানে আরও অনেক থিঙ্কার্সের নাম পাবে তোমরা। এখানে আমরা দেখতে পাবো যে মোটামুটি 3টে নাম আমি দিয়েছি, আরও অনেক আছে সেখানে। তো যাই হোক, অ্যান্থনি গিডেন্সের নামটা তোমরা পাচ্ছ, থমাস ফ্রাইডম্যানের নাম পাচ্ছ, মার্টিন এলবোর নাম পাচ্ছ। এছাড়াও আমি তোমাদের আরও এই ক্লাসের মধ্যেই প্রায় 25-30টা নাম আরও বলবো, ক্লাসের মধ্যেই 25-30টা নাম আসবে যারা কিন্তু গ্লোবালাইজেশনের সাথে সম্পর্কিত, এবং গ্লোবালাইজেশনের এই আইডিয়াটিকে হয়তো এক্সটেন্ড করার কাজ আইডিয়া তারা করেছেন, নইলে তারা কাইন্ড অফ ক্রিটিসাইজ করে সেটাকে ডিমিনিশ করার কথাও বলেছেন, বা ক্রিটিক্যালি একটা ডিসকাশনস করার মধ্য দিয়ে কাইন্ড অফ এটারই ডেভেলপমেন্টটাকেই তারা হয়তো এক্সপেক্ট করেছেন বা করেছেন, ডেভেলপমেন্টটা ইনশিওর করেছেন। সো যেভাবেই হোক, যে সমস্ত নামগুলো এখন আমি আলোচনা করতে যাচ্ছি বা করব, আলোচনায় আসবে, তারা প্রত্যেকেই মোটামুটি জেনে নাও যে তারা হচ্ছে কিন্তু গ্লোবালাইজেশনের একজন বড় থিঙ্কার্স হিসেবে কনসিডার হতে পারে। সো এগুলো আমরা এখানে বুঝবো। এখন মোটামুটিভাবে বুঝে নাও যে এরা অনেক কিছুই কথা বলেছে, ফর্মালি কি বলেছে আমি সেখানে যাচ্ছি না, কারণ এগুলো আমাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ নয়। জাস্ট নামটা জেনে নাও, তাদের বইগুলোর নাম জেনে নিও, এবং বইগুলোতে কী কী কনসেপ্ট তারা দিয়েছে জাস্ট ছোটো করে ওগুলো আলোচনা করলেই হবে। আমি নেক্সট দিন সেটাও তোমাদের
বলে দেবো, PYQ আলোচনা করতে গিয়ে যখন করবো তখন ওগুলো বলে দেবো, ওগুলো পাবে তোমরা আলোচনায়। এবার মোটামুটি এখানে চলে আসো হিস্টোরিক্যাল কনটেক্সট, যে এইটা যদি একটা বিষয় হয়, গ্লোবালাইজেশনস বলতে বেসিক্যালি যদি একটা দেশের সাথে একটা দেশের সম্পর্ক, এবং সেটা একটা বা দুটো দেশ নয়, একটা বড় সংখ্যক দেশের সঙ্গে একে অপরের মধ্যে যখন তাদের নির্ভরশীলতা, তাদের মধ্যে যখন কমিউনিকেশনস, সমস্ত কিছুর কমিউনিকেশনস, সমস্ত কিছু যখন আদান প্রদান, তখন আমরা বেসিক্যালি এর হিস্ট্রিটা দেখবো, যে হিস্ট্রিটা হয়তো আমাদের গ্লোবালাইজেশনসের এই টার্মিনোলজিসটা যখন থেকে খুব পপুলার হয়েছে, সেটা হচ্ছে 19th সেঞ্চুরির 20th সেঞ্চুরির একেবারেই তোমরা 19 মানে 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 কি বলবো, যে সেকেন্ড হাবে তোমরা এসে দেখতে পারবে। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে 1970, সেকেন্ড হাবও বলা ভুল হবে, একেবারেই বলতে পারো যে সেকেন্ড হাবের মানে 20th সেঞ্চুরির হচ্ছে সেকেন্ড হাবের মাঝামাঝি সময়, অর্থাৎ 1970s এর পিরিয়ডের কথা বলছি, 1970s 1980s এর পিরিয়ডের কথা বলছি, যে সময় এসেই গ্লোবালাইজেশন বা বিশ্বায়নের শব্দটা কিন্তু খুব পপুলারিটি লাভ করেছিল। এক সেকেন্ড পার্থদা বলো। হ্যাঁ, ওই একটু কাজ ছিল, দীপিকা আজকে ফিরলো আর কি দিল্লিতে। না না না, ওই জন্য না। হ্যাঁ হ্যাঁ, কালকে আসবো স্যার, কালকে ক্লাস আছে আমার। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। তো বেসিক্যালি আমরা এখানে বেসিক্যালি আমরা এখানে দেখতে পাচ্ছি কি, যে এই শব্দটা 1970-80 দশকে এসে হয়তো খুব পপুলারিটি লাভ করেছে, তখন থেকে আমরা এই আলোচনাটা করছি, গ্লোবালাইজেশনের আলোচনা আমরা করছি, এর পক্ষে বিপক্ষে ডিবেট করছি আমরা, এর পক্ষে এর পজিটিভ দিক, এর নেগেটিভ দিক, এগুলো নিয়ে চর্চা করছি, এবং কীভাবে এটাকে আরও বেশি এগিয়ে নিয়ে যাওয়া যায়, কারণ এটা আইডিয়াটা খুব ভালো। পজিটিভ দিক থেকে যদি আমরা দেখি, বা যে উদ্দেশ্যে তৈরি হয়েছিল এবং মানুষ এখনও সেই উদ্দেশ্যে এটাকে অ্যাকসেপ্টও করেছে এবং এগিয়েও নিয়ে যাচ্ছে। সো এই পজিটিভ সেন্সে যদি আমরা বিষয়টিকে দেখি, তাহলে তোমরা দেখবে যে এইটাকে অফকোর্স এই ডেভেলপমেন্টটা তখন থেকে এখনও পর্যন্ত এক্সটেন্ডই হচ্ছে, এবং এখনও পর্যন্ত আমরা সেটাকে পজিটিভলি নিয়েছি। তবে হ্যাঁ, নেগেটিভ কতগুলো আউটকাম আছে বা নেগেটিভ কতগুলো আসপেক্ট আছে, সেগুলো আমরা চর্চা করব। কিন্তু 1970-এর দশকে, 80-র দশকে এইটা খুব পপুলারিটি লাভ করলেও, এবং কখন লাভ করেছিল আমি তোমাদের ক্লাসেও বলেছি লিবারালিজম পড়াতে গিয়ে, যে বেসিক্যালি এই আলোচনাটি পপুলারিটি লাভ করেছে যখন ওই নিউ লিবারালাইজেশনস যেটাকে বলা হচ্ছে, যে 1950s এর পর যার জার্নিটা শুরু হয়েছিল 1930s এর পিরিয়ড থেকে, যে 1930s এর পিরিয়ড থেকে যখন মোটামুটিভাবে এটা অনুধাবন করা গেল যে না, লিবারালিজম আর সেখানে একটা ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছে, তার কতগুলো চ্যালেঞ্জের অ্যাসপেক্ট উঠে এসেছে, এবং সেইটাকে সংশোধন করার জন্য বা সেটাকে টিকিয়ে রাখার জন্য একটা লিবারালিজমেরই আর একটা ভার্সন অ্যাডপ্ট করা দরকার, যেটাকে বলা হলো সোশ্যাল ওয়েলফেয়ারিজম বা মডার্ন লিবারালিজম বলা হলো। তো সেইটা আমরা অ্যাডপ্ট করলাম 1950s এর ডিকেডে, তোমরা এটা দেখতে পাবে যে খুব পপুলারিটি লাভ করেছিল। জন মাইনার্ড কেইন্সের আলোচনায় সেগুলো এসেছিল, যে যেখানে ওয়েলফেয়ারের কথা বললো এটা। তো আমরা দেখলাম যে এটাও মোটামুটি যখন একটা ধাক্কা খাচ্ছে, যখন এরা বেসিক্যালি ডিমান্ড পলিটির উপরে যেভাবে জোর দেয়, বা ডিমান্ড সিস্টেমের উপরে যেভাবে জোর দেয়, ডিমান্ড যে সাপোর্ট ডিমান্ড যে সিস্টেম, সেটার উপর যেভাবে জোর দিয়ে তারা বা মার্কেটের যে ডিমান্ড, কি বলবো, যে মার্কেটের যে ডিমান্ড পলিসি যেটা আছে, সেই পলিসির উপর জোর দিয়ে এরা যখন অনেকটা এগিয়ে গেছে, তখন দেখা যাবে যে আবার সেখানে কোথাও গিয়ে ইকোনমিক গ্রোথটা আটকে যাচ্ছে। সো যখন ইকোনমিক গ্রোথ আটকে যাচ্ছে, তখন আবার দেখতে পাচ্ছি যে লিবারালিজমের একটা নতুন ফর্ম বেরিয়ে আসছে, এসে তারা নিউ লিবারালিজমের দিকে যাওয়ার চেষ্টা করছে, এবং নিউ লিবারালিজমের সেই ঢেউয়ে এসে আমরা দেখতে পাবো, যে সেই ওয়েভে এসেই দেখতে পাচ্ছি বেসিক্যালি যে কি হলো, যে তারা প্রাইভেটাইজেশনসটা শুরু করলো, এবং সেই প্রাইভেটাইজেশনের যে ফর্ম, সেই ফর্মটাই বেসিক্যালি তথাকথিত আজকে যেটা আমরা আলোচনা করছি গ্লোবালাইজেশনস, সেই গ্লোবালাইজেশনের শুরুটা তখনই হলো। আমরা জানি যে সেখানে ইউকেতে মার্গারেট থেচার, যিনি সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন, এবং তারপরে আমেরিকাতে যিনি রাষ্ট্রপতি ছিলেন, রিচার্ড নিক্সন, তো এদের হাত ধরে আমরা দেখতে পাই, হ্যাঁ রিচার্ড নিক্সন বলছি, রোনাল্ড রেগান। তো রোনাল্ড রেগান ইউএসএতে প্রেসিডেন্ট, এবং ইউকেতে সেখানে মার্গারেট থেচার, এদের হাত ধরেই সেটা জার্নিটা কিন্তু শুরু হলো। এবং যেভাবে এর ফাংশনসটা উঠে আসলো, বেসিক্যালি প্রাইভেটাইজেশনের রূপ ধারণ করার পরে কোম্পানিজগুলো রাতারাতি একটা জায়েন্টের রূপ নিয়ে নিল। তো জায়েন্টের তৈরি করা প্রোডাক্টগুলো মার্কেটে বিক্রি করার জন্য তাদের আর নিজেদের দেশের মার্কেটটা এনাফ নয়, বরং তারা গ্লোবাল মার্কেটের দিকে এবার তাকাতে শুরু করলো। সো এইটাই বেসিক্যালি গ্লোবালাইজেশনের জন্মটা দিয়েছিল, এবং অফকোর্স সেই উদ্দেশ্যে তারা সেই সময় সায়েন্স অ্যান্ড টেকনোলজিকেও কাজে লাগিয়েই তারা কিন্তু গোটা বিশ্বের মার্কেটে পৌঁছানোর চেষ্টা করেছে। সো এইগুলো তোমাদের ক্লাসে আমি একাধিকবার বলেছি, এসএসসির ক্লাসে বলো বা নেটের ক্লাসে বলো, এগুলো এসেছে আলোচনায়, লিবারালিজম পড়াতে গিয়ে, সোশ্যাল ওয়েলফেয়ারিজম পড়াতে গিয়ে, কিংবা আমি তোমাদের নিউ লিবারালিজম পড়াতে গিয়েও এগুলো আলোচনা করেছি।
এখন বিষয়টা হচ্ছে যে এইটা তাহলে মোটামুটি তোমরা বুঝতে পারছো যে 1970s পিরিয়ডসে এই আলোচনাটা আসছে, কিন্তু এর ইতিহাসটা কিন্তু অনেক পুরনো। মানে যেভাবে এটা ফাংশনস করছে তাতে হয়তো অনেকের মনে হতেই পারে যে ইটস আ নিউ কনসেপ্ট। ইটস আ নিউ কনসেপ্ট ডেভেলপড ইন 1970s and 80s বেসিক্যালি ডিউ টু দ্য এক্সপেনশনস অফ লিবারালিজম। এটা হয়তো অনেকে বলতে পারে, বাট ইট ইজ নট কমপ্লিটলি ট্রু। তাহলে সত্যটা কি? সত্যটা হচ্ছে যে এর জার্নিটা অনেক পুরনো, এবং এর জার্নিটা আমরা খুঁজে পাবো আজকের দিনেও যেটা আলোচনায় আবার নতুন করে উঠে এসেছে, যেটা রিভাইভাল হয়েছে, সেটা হচ্ছে যে সিল্ক রোড। নিশ্চয়ই এখন তোমরা আলোচনায় খুব শুনতে পাচ্ছ সিল্ক রোডের গল্প, হ্যাঁ, ওয়ান বেল্ট ওয়ান রোডের গল্প শুনতে পাচ্ছ, সিল্ক রোডের গল্প শুনতে পাচ্ছ। একটাকে ইন্ডিয়া প্রমোট করছে, অন্যটাকে আমরা দেখতে পাচ্ছি অন্যটা আমরা দেখতে পাচ্ছি যে সেখানে চায়না প্রমোট করছে। সো ওয়ান বেল্ট ওয়ান রোড তোমরা দেখতে পাচ্ছ চায়না প্রমোট করছে, সেখানে একটা সিঙ্গেল রোড তৈরি করে সে কীভাবে ওরা বিশ্বের একটা জন্য একটা সিঙ্গেল কানেকশনস তৈরি করতে চাইছে, যাতে তার নিজের একটা প্রতিপত্তি যেটা বলতে পারো যে ইনফ্লুয়েন্স, সেটা সে বৃদ্ধি করতে পারে বিজনেস সেক্টরে, এবং কাইন্ড অফ সেটার মধ্য দিয়েই তারা ইকোনমিক এবং সেক্টরটিকেও কন্ট্রোলে রাখতে চাইছে, নিজেরা দাদা হতে চাইছে। সো আমরা জানি এই রোডগুলো সেখানে একটা কাইন্ড অফ সেই সময় 15th সেঞ্চুরিতে গোটা বিশ্বের মধ্যে একটা কানেকশনটা ভালো তৈরি করেছিল, এবং সেখানে দেখবে মশলা থেকে শুরু করে, বিশেষ করে তখন মশলার চাহিদাটা ছিল বিশেষভাবে, খাদ্যের চাহিদাটা বিশেষভাবে ছিল। সো মশলার চাহিদাগুলো তোমরা দেখবে, বস্ত্রের মতো প্রোডাক্টের চাহিদাগুলো, সেগুলো তোমরা দেখবে যে গোটা বিশ্ব জুড়ে এরকম সিঙ্গেল রোড তৈরি করে একটা গ্লোবালাইজেশনের ধারণাটিকে কিন্তু অনেকটাই এক্সটেন্ড করেছিল। তো আমরা দেখতে পাবো এইরকমভাবে এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত, আমেরিকা পর্যন্ত এইরকম অনেক রোড তৈরি হয়েছে, সেগুলো কাজ করেছে, এবং সেই সময় থেকেই এর জার্নিটা, গ্লোবালাইজেশনের জার্নিটা আমরা কিন্তু পেয়ে যাব। তো এইরকমভাবে এশিয়া, আফ্রিকা, ইউরোপ এই সমস্ত মহাদেশে কিন্তু এই মানে সিঙ্গেল রোড তৈরি হওয়ার মধ্য দিয়ে আমরা দেখেছি যে এই আইডিয়াটা কিন্তু এমার্জ করেছে। এরপরে আমরা দেখতে পাবো যে এই আইডিয়াটা বেসিক্যালি এই রোডের উপরে বেসিক্যালি যাদের কন্ট্রোলটা যারা আরও বেশি করে নিয়ে আসতে পারে, বিশেষ করে কাইন্ড অফ বলতে পারো যে টেকনোলজিকে কাজে লাগিয়ে, সায়েন্সকে কাজে লাগিয়ে, এবং তাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং তাদের নিজেদের, অবশ্যই সেই সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে তারা জোর দিয়েছে তাদের নিজেদের জিওগ্রাফিক্যাল কতগুলো ক্রাইসিসের কারণে। আলটিমেটলি আমরা দেখতে পেয়েছি যে, মানে আমি ইউরোপকে ইন্ডিকেট করছি, যে ইউরোপ আমরা দেখেছি যে গোটা বিশ্বজুড়ে তারা কিন্তু মার্কেটে ছড়িয়ে গেছে, গোটা বিশ্বজুড়ে মার্কেট ক্যাপচার করতে তারা বেরিয়ে পড়েছিল। বিশ্বের বিভিন্ন দেশে যেগুলো সস্তায় বিভিন্ন মশলা টশলা পাওয়া যেত, তারা সেখান থেকে কিনে নিয়ে আসতো, যেগুলো র মেটেরিয়ালস বিভিন্ন পাওয়া যেত, তারা তাদের নিজেদের দেশে কিনে নিয়ে আসতো, এবং তারপর সেগুলোকে তারা কোনো একটা প্রোডাক্ট প্রডিউস করে আবার সেখানে দেখবে বিশ্বের বিভিন্ন দেশের মার্কেটে এসে তারা সেগুলোকে বিক্রি করতো। তো এইরকমভাবে তারা ট্রেডিং সিস্টেমে অনেকটা ইমপ্রুভ করেছিল। এগুলোই আমরা জানি যে তাদের ধীরে ধীরে তারা কি করলো না, যে সমস্ত দেশগুলিতে তারা মার্কেটের জন্য গেল, সেই সমস্ত দেশগুলিকেই তারা ক্যাপচার করে নিল, তারা পলিটিক্যাল কন্ট্রোলটা হাতে নিল ইকোনমিক কন্ট্রোলের সাথে সাথে। ইকোনমিক কন্ট্রোলটাকে বরং আরও বেশি করে বাড়ানোর জন্য তারা পলিটিক্যাল পাওয়ারটাকে নিজেদের কন্ট্রোলে নিল, এবং নিয়ে আলটিমেটলি আমরা দেখলাম কি যে গোটা বিশ্ব জুড়ে তারা কলোনি স্ট্যাবলিশ করে ফেললো, এবং তারা সাম্রাজ্যবাদ সেখানে জন্ম দিল। সো এগুলো এক প্রকার আমরা দেখতে পাচ্ছি যে গ্লোবালাইজেশনের স্প্রেডটা হয়েছিল, যদিও ফর্মসগুলো আলাদা ছিল, কিন্তু গ্লোবালাইজেশন হয়েছে, কিন্তু সেই গ্লোবালাইজেশন বেসিক্যালি তখন একটা ক্যাপচার্ড গ্লোবালাইজেশন, কন্ট্রোলড গ্লোবালাইজেশন, লিমিটেড গ্লোবালাইজেশন, এবং একটা হেজিমনিক গ্লোবালাইজেশন, ইউরোপ সেন্ট্রিক গ্লোবালাইজেশন, এই সমস্ত টার্মিনোলজিসগুলো জন্ম দিয়েছিল। এগুলো আমরা জানি কারণ ইউরোপই কন্ট্রোল করতো, অল্প কিছু দেশই তখন কন্ট্রোল করতো, মানে ইউরোপেরই অল্প কিছু দেশ, ফ্রান্স, নেদারল্যান্ড, জার্মানি, তারপরে হচ্ছে তোমার এদিকে স্পেন, পর্তুগাল, এই সমস্ত দেশগুলোই আমরা জানি, ইউকে, এরাই বেসিক্যালি কন্ট্রোল করতো। আমি তোমাদের একাধিকবার ক্লাসে বলেছি যে আজকের মানচিত্রে যদি তাকিয়ে দেখো, তাহলে দেখবে যে 66টা দেশ তোমরা খুঁজে পাবে যেই 66টা দেশ একটা সময় ইউকে কন্ট্রোল করতো, ইনক্লুডিং আমেরিকাও কিন্তু একটা সময় ইউরোপের বা ইউকের কিন্তু কলোনি ছিল। তারা 1776 সালে স্বাধীনতা লাভ করেছে, একাধিকবার বলেছি এগুলো, যাদের বলিনি তারা আজকে শুনলে। সো বিষয়টা হচ্ছে এইরকমভাবে আমরা দেখেছি যে গ্লোবালাইজেশনের একটা স্প্রেড সেই সময় হয়েছিল। গ্লোবালাইজেশন এইরকমভাবে নিজেকে মানে আরও বেশি তার শক্তি বৃদ্ধি পেয়েছিল, কিন্তু একটা আলাদা ফর্মস যদিও নিয়েছিল, এটা আমরা জানি, যেগুলো বললাম। এখন বিষয়টা হচ্ছে যে এখানে এটারও আরও গ্রোথ আমরা বিশেষভাবে দেখতে পেলাম যখন এই মানে এই কলোনিটাকে তারা আরও অনেক বেশি করে প্রমোট করতে পারছে, এই কারণেই যে তার কারণ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টস হচ্ছে। কিন্তু এই ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টসগুলো বেসিক্যালি তোমরা দেখতে পাবে যে 19th সেঞ্চুরিতে এসে, অর্থাৎ 1800 থেকে 1900 এই যে পিরিয়ড, 1800 থেকে 1900 পিরিয়ডের মধ্যে তোমরা দেখতে পাবে যে এগুলো কোথাও গিয়ে আরও অনেক শক্তিশালী রূপ ধারণ করেছে। তার কারণ ইন্ডাস্ট্রিজগুলো আরও অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে, মেশিনারিকে কাজে লাগিয়ে ইন্ডাস্ট্রি তৈরি করা, এবং সেই ইন্ডাস্ট্রিয়াল যে আউটপুটস, প্রোডাক্টস,
সেই প্রোডাক্টগুলোকে বিশ্বের মার্কেটে ছড়িয়ে দেওয়ার জন্য ধীরে ধীরে যে কমিউনিকেশনস তৈরি হয়েছে, ট্রান্সপোর্ট সিস্টেম যেভাবে ইমপ্রুভ করেছে, যেভাবে ক্রস বর্ডার যেভাবে এক্সচেঞ্জ হয়েছে, সো আলটিমেটলি আমরা দেখতে পেয়েছি যে একটা নতুন ফর্ম অফ গ্লোবালাইজেশনস এটাকে কিন্তু বলা যেতেই পারে। তো অনেকে এটাকে ইন্ডাস্ট্রিয়াল গ্লোবালাইজেশনস বলতে চাইছে, যে ইন্ডাস্ট্রির কারণে গ্লোবালাইজেশনস, যে ইন্ডাস্ট্রিজগুলো অনেক বেশি শক্তিশালী হয়েছে তার কারণে এখন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টগুলো বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে বিক্রি করাটা প্রয়োজনীয় হয়ে পড়েছে বলে আমরা দেখতে পাচ্ছি কি যে একটা নতুন রূপ ধারণ করেছে গ্লোবালাইজেশনস। তো শুধু আর কলোনিয়ালস নয়, বরং এটাকে অনেকে বলতে চায় যে ইন্ডাস্ট্রিয়াল, কারণ যে সমস্ত দেশগুলিতে ইন্ডাস্ট্রি প্রমোটেড হয়েছে তারাই সেখানে কিন্তু গ্লোবালাইজেশনের পথে হেঁটেছে। তো হতে পারে যে সে এখন কলোনি স্ট্যাবলিশ করার এতটা বড় স্কোপ পায়নি, কিন্তু সে ইন্ডাস্ট্রি থাকার কারণে সে হয়তো অন্য দেশে গিয়ে বিজনেস করেছে, এটা সত্য। সো অনেকে এই কারণে এটা ইন্ডাস্ট্রিয়াল গ্লোবালাইজেশনস বলতেও অনেকটা রাজি, এবং এটা দিয়ে তারা এটা বোঝাতে চাইছে যে দেশের যে বর্ডারগুলো আলটিমেটলি বাধা দেয়, যে একটা দেশের কোম্পানিকে বা একটা দেশের মানুষকে অন্য দেশে ঢুকতে দেবে না। তো এই বাধাগুলো কিন্তু অতিক্রমের একটা প্রবণতা সেখানে তৈরি হলো, যে ক্রস বর্ডারের একটা কনসেপ্ট তৈরি হলো, যে বর্ডারটিকে ক্রস করে ওপারে যাও এবং ওই পারে নিয়ে গিয়ে কিছু বিক্রি করো, আর ওই পার থেকে কিছু আবার নিজের দেশে নিয়ে আসো। সো এই যে কনসেপ্টটা আমরা দেখতে পাবো যে এটাও কিন্তু ওই টেকনোলজির কারণে, ইন্ডাস্ট্রির কারণে বিশেষভাবে এটা কিন্তু শুরু হয়েছিল। এরপরে আমরা দেখতে পাবো যে মোটামুটি তোমরা জানো যে এটাই আলটিমেটলি আমরা জানি যে মার্কসিস্ট একটা ইন্টারপ্রিটেশনস আছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এবং কোল্ড ওয়ারেরও আমরা একটা ইন্টারপ্রিটেশনস পাই। এটাকে বেসিক্যালি যেটা বলার চেষ্টা হয় সেটা হচ্ছে যে ক্যাপিটালিস্ট একটা কম্পিটিশন, এই সময়গুলোকে বলা হচ্ছে যে ক্যাপিটালিস্ট কম্পিটিশনস। এই ক্যাপিটালিস্ট কম্পিটিশনে বেসিক্যালি আমরা কি দেখেছি যে যারা বেসিক্যালি কলোনি স্ট্যাবলিশ করেছিল বা যারা বেসিক্যালি ওই ইন্ডাস্ট্রি স্ট্যাবলিশ করেছিল তাদের নিজেদের ইন্ডাস্ট্রিয়াল আউটপুটগুলো তারা মার্কেটে নিয়ে গিয়ে বিক্রি করা এবং যে দেশে বিক্রি করবে সেই দেশটাকে নিজেদের কন্ট্রোলে নিয়ে আসা, পুরো দেশটাকে কন্ট্রোলে নিয়ে আসার মধ্য দিয়ে নিজেদের প্রতিপত্তিটাকে বৃদ্ধি করা, ইনফ্লুয়েন্সটাকে আরও বেশি করে বাড়ানো, এইটা বেসিক্যালি তাদের একটা টার্গেট ছিল। এখন এই টার্গেট থেকেই আমরা কি দেখলাম, এই টার্গেট থেকে আমরা দেখলাম যে কম্পিটিটার্সরা সেখানে নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়লো সেখানে। এবং আমরা সেই সময় জানি যে যখন প্রাইভেটাইজেশনস তো এতটা বেশি ছিল না, প্রাইভেটাইজেশনস অনেক বেশি তখন আমরা জানবো যে স্টেটের কন্ট্রোলে ছিল, মানে প্রাইভেটাইজেশন বলা যাবে না, স্টেট সেন্ট্রিক ক্যাপিটালিজমের কনসেপ্টটা বিশেষভাবে ছিল, হ্যাঁ, যেটাকে পরবর্তীকালে আমরা দেখতে পাবো যে 1970 এসে সেটাকে লুজ করে দেওয়া হলো, সেটাকে কিন্তু রিলিজ করে দেওয়া হলো। বাট বিফোর 1970s তোমরা দেখতে পাচ্ছ কি, বিফোর 1970s স্টেট কন্ট্রোল ক্যাপিটালিজম তোমরা দেখতে পাবে, যে স্টেটগুলো সেখানে সমস্ত কিছু ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সমস্ত কিছুকে কন্ট্রোল করতো। একটা বড় উদাহরণ হতে পারে যে রানী আমরা দেখতে পাবো যে তিনি কী করলেন, যে ইন্ডিয়া মানে ওই 1858 সালে আইন পাশ করে কী করলেন, 1857 সালে বিদ্রোহ হলো। সেই বিদ্রোহ যখন হলো ব্রিটিশদের বিরুদ্ধে, সিপাহী বিদ্রোহ যেটাকে আমরা বলি, সিপাহী মিউটেনি, তো সেই সিপাহী বিদ্রোহের মধ্য দিয়ে এটা প্রমাণ হয়ে গেল যে ভারতের মানুষের মধ্যে একটা ন্যাশনালিজমের ইমোশনস বা ন্যাশনালিজমের একটা কিন্তু হাওয়া কাজ করতে শুরু করেছে। সাভারকারের আলোচনাতে এটা আছে তোমরা জানো। সো এটাকে তিনি প্রথম ফ্রিডম ওয়ার হিসেবে তিনি দেখিয়েছেন, যে প্রথম এটা হচ্ছে একটা স্বাধীনতার যুদ্ধ। তো সেখানে আমরা কি দেখলাম, এটা প্রমাণ হয়ে গেল, যখন প্রমাণ হয়ে গেল যে ব্রিটিশদের বিরুদ্ধে ভারতীয়রা এবার কিন্তু একত্রিত হচ্ছে, তারা ইন্টিগ্রেট করছে নিজেদেরকে এবং তারা ব্রিটিশ বিরোধী মানসিকতা পোষণ করে তারা যুদ্ধে অংশগ্রহণ করতে চাইছে, মৃত্যুবরণ করতেও তারা রাজি আছে, তখন এই কোম্পানির কন্ট্রোলটা তারা নিজেদের হাতে নিতে চাইলো, যাতে আর কোনো মিসম্যানেজমেন্ট না হয় এবং ফিনান্সিয়াল কারাপশনসটাও যাতে না হয়, এবং যাতে এই সমস্ত যে মানুষের মধ্যে যে একটা প্রতিশোধের যে একটা ভাবনা, মানুষের মধ্যে জাতীয়তাবাদের যে ভাবনাগুলো জন্ম হচ্ছে সেটা যাতে আটকানো যায় ওভারঅল। এবং আমরা এই উদ্দেশ্যে দেখলাম 1858 সালে 1858 আমরা দেখলাম যে সেখানে রানী নিজের হাতে সমস্ত কিছু এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির কন্ট্রোল নিজের হাতে নিলেন। সো এটা আমাদেরকে কি বার্তা দিচ্ছে, এটা আমাদের এই বার্তা দিচ্ছে যে বিফোর 1970s যে আমরা গ্লোবালাইজেশনসকে দেখেছি, সেই গ্লোবালাইজেশনস বেসিক্যালি ছিল তো রূপ তার ক্যাপিটালি, কিন্তু ক্যাপিটাল হলেও সেটা প্রাইভেটাইজ ছিল না। প্রাইভেটাইজটা আমরা কোথাও দেখতে পাবো, হয়তো কিছু কোম্পানি স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করেছে, বাট বেশিরভাগটাই সেখানে স্টেটের কন্ট্রোলে ছিল, স্টেট কন্ট্রোল করতো, স্টেটের একটা ওনারশিপ ছিল, রাষ্ট্র নিজে, স্টেট মানে রাষ্ট্রের কথা বলছি, রাষ্ট্র নিজে সেটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতো। সো আলটিমেটলি আমরা দেখেছি কি যে এইরকমভাবে দেশগুলো, ক্যাপিটালিস্ট কান্ট্রিজগুলোর মধ্যে নিজেদের মার্কেট দখল করা থেকে শুরু করে একজনের আর একজনের রাস্তা কেটে দেওয়া থেকে শুরু করে, যে তুমি ব্যবসা করছো ভালো, আমি তোমাকে করতে দেবো না, তোমাকে করতে না দিলেই তার মানে আমার লাভ, যেটা আমরা রয়্যাল এলিন ডিবেটে তোমরা পড়েছো, রয়্যাল এলিন ডিবেটে তোমাদের পড়িয়েছি, যারা পড়নি তাদেরকে বলে দিচ্ছি যে রয়্যাল এলিন একটা ডিবেট হয়েছিল,
তাই আমরা জানো যে কীভাবে ব্রিটিশদেরকে এখান থেকে তাড়ানোর একটা মানসিকতা তৈরি হয়েছিল। রয় কীভাবে এখানে বলার চেষ্টা করলেন যে এই লিঙ্কটা কাটতে হবে, লেনিন আইডিয়াটা দিলেন যে ব্রিটিশদের লিঙ্কটা এখানে ইন্ডিয়া থেকে কাটতে হবে, তবেই তাদের কিন্তু পরাজয় করানো যাবে। সো ক্যাপিটালিস্ট কান্ট্রিজগুলো তারা একে অপরের মধ্যে এই রকমের দ্বন্দ্বে জড়িয়ে পড়তো এবং তারা একে অপরের রাস্তা কাটার চেষ্টা করতো, একে অপরকে তারা বাধা দেওয়ার চেষ্টা করতো, একে অপরকে তারা ক্ষতি করার চেষ্টা করতো এবং নিজেরা লাভ করার চেষ্টা করতো। এক তো তাদের এই ধারণা তারা পোষণ করতো যে ওর থেকে বেশি কিছু আমাকে ইনকাম করতে হবে, তবে আমি সুপিরিয়র হতে পারবো, আমার ইনফ্লুয়েন্স থাকবে, আমি দাদা হতে পারবো। আর নইলে কি করতে হবে, নইলে যদি আমি নিজের যদি ইমপ্রুভ করতে না পারছি তাহলে ওর ক্ষতি করে দাও, ওর যদি ক্ষতি করে দিতে পারি, ও যেখান থেকে ইনকাম করছে সেই রাস্তাটা যদি বন্ধ করে দিতে পারি, তাহলে আমি কিন্তু সুপিরিয়র হয়ে যাব, তাহলে আমি বড় হতে পারবো। এই যে মানসিকতাগুলো, এই মানসিকতাগুলো, এই যে সিস্টেমসগুলো আমরা দেখেছি আলটিমেটলি ক্যাপিটালিস্ট কান্ট্রিজগুলোর মধ্যে একটা কম্পিটিশনের জন্ম দিয়েছিল, আমরা জানি এগুলো। এবং এই কারণেই দেখবে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কিন্তু জন্ম হয়েছে, যেগুলো মার্কসিস্ট ইন্টারপ্রিটেশনে, মার্ক্সবাদের যে ইন্টারপ্রিটেশনস আছে, যেগুলো ক্লাসে হয়তো আমি এত তোমাদের বলিনি, আজ বলছি যে মার্কসিস্ট ইন্টারপ্রিটেশনসগুলোকে এই জিনিসগুলোই কিন্তু বলার চেষ্টা করে যে এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার অন্য কিছু নয়, বরং ক্যাপিটালিস্টদের মধ্যে যে একটা দ্বন্দ্ব, ইন্টারনাল যে কনফ্লিক্ট, যেটা কার্ল মার্কস বলেছিলেন, ক্লাসেও তোমাদের বলেছি যে কার্ল মার্কস বলেছিলেন যে ক্যাপিটালিজমের ধ্বংস ক্যাপিটালিজমের মধ্যেই নিহিত আছে, মধ্যেই নিহিত আছে। এই কথাটা তিনি যখন বলেছিলেন তখন আমরা শুনেছি, তখন আমরা এই ইঙ্গিতটাই পেয়েছিলাম যে ক্যাপিটালিস্টদের নিজেদের মধ্যে যে কম্পিটিশন, সেই কম্পিটিশনটাই তাদেরকে নিজেদের মধ্যে একটা ক্ষতির মুখে ফেলবে, এবং সেই সুযোগটাই তিনি লেবারদেরকে নিতে বলেছিলেন যে ওই সুযোগে এসেই তোমাকে মানে অ্যাটাকটা করতে হবে, অর্থাৎ হিট দ্য আয়রন হোয়েন ইট ইজ হট, যে তুমি আয়রনটাতে তখন আঘাত করো যখন এটা হট আছে, কেন? কারণ তাহলে তুমি ওকে নিজের মতো আকার দিতে পারবে, যেটা যেটা আমরা জানি যে কি বলে এদেরকে, কামার বা কুমোর বা কি বলে, কামাররা বেসিক্যালি যেটা করে, তাই না? তো কামাররা বেসিক্যালি যেটা করে যে যেটা একটা কাস্তে তৈরি করার জন্য একটা বড় লোহার পাতকে গরম করে তারপর সেখানে আঘাত প্রদান করে, আঘাত দিয়ে দিয়ে সেটাকে শেপ দেওয়ার চেষ্টা করে। তো এটাই তিনি বলেছিলেন। তো ক্যাপিটালিস্টদের এই যে ফার্স্ট ওয়ার্ল্ড এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যে ঘটনা, এটা বেসিক্যালি ক্যাপিটালিস্টদের মানে একটা মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব, এবং কার্ল মার্কসের ইন্টারপ্রিটেশন সেটাই ছিল যে এইভাবেই তাদের পতন হবে, এবং এটা বোধহয় খুব একটা বলা ভুল হবে না যে তাদের শক্তি অনেকটাই কমেছে, এবং এটা তো স্বীকার করতে হবে যে তারা একটা সময় বিশ্বের অনেকগুলো দেশকে কন্ট্রোল করতো, আজকে তো তাদের হাতে এই দেশগুলো নেই। তার মানে ক্যাপিটালিস্টদের নিজেদের মধ্যে যে কম্পিটিশন, সেটাও কিন্তু মানুষের ইম্যানসিপেশনস সেটা কিন্তু নিয়ে এসেছে, অর্থাৎ মানুষের যে স্বাধীনতা সেটাকেও কিন্তু এক্সটেন্ড করেছে। তাহলে ক্যাপিটালিজমের এই অন্তর্দ্বন্দ্বটাও কিন্তু মানুষের স্বাধীনতাকে বৃদ্ধি করতে পারে। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে এটাই যে আমরা দেখেছি সেই ধরনের একটা গ্লোবালাইজেশনসের পিরিয়ড, যে মডার্ন গ্লোবালাইজেশনস যখন আমরা বলছি, মানে ওই 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 পিরিয়ডে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এই পিরিয়ডে ক্যাপিটালিস্টদের মধ্যে কম্পিটিশন এবং তাদের জন্য যুদ্ধ, এবং সেই যুদ্ধ থেকে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি কি যে অনেকগুলো দেশ স্বাধীনতা লাভ করছে, এবং বিশ্বের মধ্যে সেখানে কন্ট্রোলটাকে রাখার মানে ইকোনমিক ফ্লোটা যাতে আরও ভালোভাবে হতে পারে, এই স্বাধীনতা লাভ করা বিশেষ বা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর বিশেষ করে যাতে স্বাধীন দেশগুলোর সাথে যাতে কমিউনিকেশনসটা ভালো গড়ে উঠতে পারে, ইকোনমিক ফ্লোটা যাতে ভালো হতে পারে, এবং যুদ্ধের পরিস্থিতিতে যে ক্ষতিটা হয়েছে সেটা যাতে আর পরবর্তীকালে না হয়, সেই কারণে তারা আমরা দেখতে পাচ্ছি যে রিয়েলাইজ করলো সেই সময় যে কতগুলো গ্লোবাল ইনস্টিটিউশনসের প্রয়োজন আছে। গ্লোবাল ইনস্টিটিউশনস, যে গ্লোবাল ইনস্টিটিউশনস কী করবে, বৈশ্বিক কতগুলো প্রতিষ্ঠানের প্রয়োজন আছে, যে বৈশ্বিক প্রতিষ্ঠানগুলো কি করবে, যে পৃথিবী জুড়ে যে যোগাযোগ ব্যবস্থা, সেই যোগাযোগ ব্যবস্থাগুলোর মধ্যে একটা শৃঙ্খলা মেনটেন হবে, অর্থাৎ একটা ডিসিপ্লিন মেনটেন হবে, একটা প্রপার রুলস রেগুলেশনসকে ফলো করে সেখানে কমিউনিকেশনসটা হবে, একে অপরের মধ্যে আদান প্রদান হবে, অর্থাৎ গ্লোবালাইজেশনস ফাংশনস করবে। এই উদ্দেশ্যে আমরা দেখলাম তারা ইউনাইটেড নেশনসকে জন্ম দিল। ইউনাইটেড নেশনসের কতগুলো সহযোগী সংস্থা বা স্পেশাল এজেন্সি যাদেরকে আমরা বলি, যেমন IMFকে জন্ম দিল, ওয়ার্ল্ড ব্যাংককে জন্ম দিয়েছে, 1995-এ এসে আমরা WTOকে জন্ম দিতে দেখেছি, তার আগে সেটা ছিল গ্যাট, এগুলোকে দেখেছি, ILO দেখেছি আমরা, WHO দেখেছি আমরা, ইউনেস্কো দেখেছি আমরা বা দেখছি এখনও। সো এগুলো কতগুলো কি করছে, এগুলো বেসিক্যালি বিশ্বের কতগুলো প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে, যে প্রতিষ্ঠানগুলো এই দেশগুলোর মধ্যে একটা শৃঙ্খলা মেনটেন করার কাজ করছে, করে গ্লোবালাইজেশনসকে সঠিকভাবে পরিচালনার কাজটা করছে। তাহলে এই পিরিয়ডে এসে আমরা গ্লোবালাইজেশনসকে কি দেখলাম, যে একটা মডার্ন শেপ নিতে দেখলাম। যে মডার্ন শেপ, কখনো এটাকে মডার্ন বলা হচ্ছে না যখন তুমি প্রপার একটা সিস্টেম মেনে জীবনযাপন করতে পারছো, একদিকে এটা ঠিক, অন্যদিকে যখন মানুষের ইমানসিপেশনসটাও বাড়ছে, বা দেশগুলোর যদি কথা বলো সেটাও বাড়ছে, এবং একটা প্রপার ডিসিপ্লিনে যখন হচ্ছে, এবং সেই উদ্দেশ্যে যখন কতকগুলো একেবারে নেসেসারি ইনস্টিটিউশনস যখন গড়ে উঠছে, প্রতিষ্ঠান যখন গড়ে উঠছে, তাহলে এগুলো আমরা দেখতে পেলাম। এগুলো আলটিমেটলি কী করলো, আমরা দেখতে পাচ্ছি যে শুধু ইকোনমিক নয়,
যদিও সেই সময় ইকোনমিটাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল, কারণ যুদ্ধ মানেই সবার আগে ইকোনমিটাই ধাক্কা খাচ্ছে, সবার আগে এই বিজনেসটা বন্ধ হয়ে যাচ্ছে মানুষের মধ্যে। সো চাহিদা বা তাগিদ সেটাই ছিল, কিন্তু আলটিমেটলি আমরা দেখলাম এটার সাথে ইকোনমির সাথে আরও অনেক কিছু ধীরে ধীরে কিন্তু জুড়ে গেল। আরও অনেক ইনস্টিটিউশন যে বললাম, ইউনেস্কোর কথা বললাম, আইএলওর কথা বললাম, আরও অনেক ইনস্টিটিউশনস এইরকমভাবে কিন্তু সোশ্যাল এবং পলিটিক্যাল বা কালচারাল ইনস্টিটিউশন, পলিটিক্যালও বলা যেতে পারে, হ্যাঁ, তো কালচারাল ইনস্টিটিউশন এরকম অনেক জুড়ে গেছে। সো এটা আমরা তাহলে এই পিরিয়ডে এসে আমরা কি দেখতে পাচ্ছি, যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে এসে, বিশেষ করে পরে আমরা যদি বলি তাহলে হচ্ছে যে আমরা মডার্ন গ্লোবালাইজেশনের একটা ফর্ম দেখেছি, যখন এই মডার্নিটিকে অ্যাচিভ করা হচ্ছে বা মডার্নিটিকে অ্যাজিউম করা হচ্ছে কতগুলো ফর্মাল স্ট্রাকচারকে ভ্যালু দিয়ে, বা ফর্মাল কতগুলো ইনস্টিটিউশনাল স্ট্রাকচারকে ভ্যালু দিয়ে, অর্থাৎ প্রাতিষ্ঠানিক কতগুলো কাঠামোকে ভ্যালু দিয়ে, কতগুলো প্রতিষ্ঠানকে মূল্য দিয়ে, কতগুলো প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে, যেগুলো IMF, ওয়ার্ল্ড ব্যাংক, WTO, হ্যাঁ, যেগুলো ইউনাইটেড নেশনস, এই ধরনের কতগুলো প্রতিষ্ঠান যারা কি করবে, গোটা বিশ্বের প্রত্যেকটা দেশের সাথে প্রত্যেকটা দেশের যে কমিউনিকেশন সেটার একটা জন্য সুন্দর একটা নিয়ম শৃঙ্খলা গড়ে তুলবে। তো গ্লোবালাইজেশনসকে আমরা এই ফর্মে এই পিরিয়ডে এসে দেখলাম। এরপরে তোমরা গ্লোবালাইজেশনসকে কি দেখতে পাচ্ছ, যেটা আমি এই মুহূর্তে যেখানে আমরা বসে আছি যেটা দেখছি, যেটা জন্মটাই হলো 1970s পরে এসে, 70s পরে এসে কি, যে এটাকে অনেকে বিশেষভাবে 1990s বলেছে, যখন পার্টিকুলারলি গ্লোবালাইজেশনের টার্মস দিয়েছে তখন 1990s, কারণ 1970s প্রাইভেটাইজেশন এলেও তো সে রাতারাতি তার গ্লোবালাইজড রূপ ধারণ করেনি। এই যে দেশের কোম্পানিজগুলো, যে ইউকে এবং ইউরোপের কোম্পানিজগুলো বিশেষ করে, সরকার তো সরকারি কোম্পানিগুলো প্রাইভেটের হাতে ছেড়ে দিল, এই প্রাইভেটে তখন 15-20 বছর মোটামুটি সময় লেগেছে এটা বৈশ্বিক রূপ ধারণ করতে, অর্থাৎ তারা জায়েন্ট যেটাকে বলছি দৈত্যের আকার, যেমন আজকে অ্যামাজন একটা দৈত্যের আকার ধারণ করেছে, ফেসবুক দৈত্যের আকার ধারণ করেছে, জায়েন্টের রূপ ধারণ করেছে। কেন দৈত্য বলছি না, পৃথিবীর প্রায় মেজরিটি অফ কান্ট্রিজে বলতে পারো, প্রায় 190টার উপরে দেশে বোধহয় এদের হচ্ছে কাইন্ড অফ বলতে বিজনেস আছে, তো দৈত্যের আকার ধারণ করেছে, এদের বিজনেসকে রাতারাতি টেক্কা দেওয়া সম্ভব নয়। সো এই এদের জন্ম লাভ করা থেকে এদের বড় হয়ে ওঠা, গ্লোবালাইজড হয়ে ওঠার যে জার্নি, মোটামুটি 15-20 বছরের একটা কিন্তু তোমরা গ্যাপ পাবে। সো এই কারণে অনেকে এটা 1990s পর পিরিয়ডটা ধরছে, এবং এর একটা আরও কারণ আছে। কারণটা হচ্ছে যে কোল্ড ওয়ারের সমাপ্তি এবং সোভিয়েত ইউনিয়নের হচ্ছে কোল্যাপস। যে কোল্ড ওয়ার বেসিক্যালি আমরা দেখেছি যে সেই সময় গ্লোবালাইজড রূপটা ধারণ করতে কমপ্লিটলি দেয়নি। কেন? কারণ সোভিয়েতের ব্লক যেটা ছিল, সেই সোভিয়েতের ব্লকে আমরা দেখেছি যে অনেকগুলো দেশ তার আমব্রেলার নিচে ছিল, ইনক্লুডিং ইন্ডিয়া টু সাম এক্সটেন্ট। কমপ্লিটলি আমরা নিউট্রাল ছিলাম না, যদিও আমরা নন অ্যালাইনমেন্টকে প্র্যাকটিস করতাম, কিন্তু আমরা ব্যালেন্স করে এগোনোর চেষ্টা করতাম, কিন্তু ব্যালেন্স করে এগোতে গিয়েও আমাদের অত্যধিক বেশি কিন্তু মানে হেলে পড়ার প্রবণতা ছিল কিন্তু টুয়ার্ডস সোভিয়েত ইউনিয়ন। সো সোভিয়েত ইউনিয়নের দিকে আমাদের প্রবণতাটা বেশি ছিল। সো যেহেতু সেই সময়কার বিশ্ব ব্যবস্থা দুটো ফ্র্যাকশনস ছিল বা দুটো ভাগে বিভক্ত, একদিকে আমেরিকা এবং অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন। আমেরিকা লিবারালিজমের তদারকি করছে, সোভিয়েত ইউনিয়ন সোশ্যালিজমের তদারকি করছে। সো এই দুটো আমব্রেলার নিচে যেহেতু বিশ্বের বিভিন্ন দেশগুলো বিভক্ত হয়ে আছে, কাজে আমরা গ্লোবালাইজেশনসের ওই ফর্মটা দেখিনি যেটা এখন দেখতে পাচ্ছি। তাহলে এই ফর্মটা কখন থেকে শুরু হচ্ছে না, হচ্ছে যখন এই গ্লোবালাইজেশনসের মানে ওই কোল্ড ওয়ারের এই যে ব্লকের যে কনসেপ্ট, বাইনারির যে কনসেপ্ট, বাইপোলারিটির যে কনসেপ্ট, দ্বিমেরু প্রবণতার যে কনসেপ্ট, সেই দ্বিমেরুটা আর যখন থাকলো না, একদিকে আমেরিকা অন্যদিকে সোভিয়েত, 1990s পিরিয়ডে এসে আমরা কি দেখতে পাচ্ছি, 1991-এ সোভিয়েত ইউনিয়ন কোল্যাপস করে গেল। যখন করে গেল তখন থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে সোভিয়েত ইউনিয়নের জায়গায় এখন একটাই দেশ আমেরিকা, তার যে আদর্শ লিবারালিজম, সেই লিবারালিজমেরই জয়কার, এবং সেটা নিও লিবারালিজমের কনসেপ্ট ছিল। তো আলটিমেটলি আমরা দেখলাম যে যারা সোভিয়েত ব্লকে ছিল তারা নিজেরাও লিবারালিজমকে অ্যাডপ্ট করে নিয়েছে। তো তখন থেকে এই যে কন্টেম্পোরারি গ্লোবালাইজেশন যেটাকে আমরা বলছি, সেটা প্রপার অর্থে গ্লোবালাইজেশনের রূপ ধারণ করেছে। এর আগে কিন্তু এটা ছিল না। এর আগের এই ধরনের একটা ইতিহাস আমরা পড়েছি, প্রি 15th সেঞ্চুরি বলো, 1500 থেকে 1800 পিরিয়ড বলো, 1900 সেঞ্চুরির কথা বলো, 19th সেঞ্চুরির কথা বলো, পোস্ট ওয়ার্ল্ড ওয়ারের কথা বলো, এবং বর্তমান দিনের কথা বলো। সো এর জার্নিটা, এর হচ্ছে ইভলিউশনসটা গ্লোবালাইজেশনের আমরা এইরকমভাবে দেখেছি। আলাদা আলাদা কতগুলো প্রত্যেকটার ফিচার্স আছে, এই কারণে আলাদা আলাদা রকমভাবে এগুলোকে কিন্তু শেপ দেওয়া হয়েছে, আলাদা আলাদা টার্মিনোলজিস এদের জন্য কিন্তু ব্যবহার করা হয়েছে। সো এইভাবে আমরা দেখতে পাবো যে আজকের দিনে এসে কোল্ড ওয়ার আর নেই, আজকের দিনে এখন কাজেই বাইপোলারিটিও আর নেই, আজকের দিনে সোভিয়েত ইউনিয়নও আর নেই, সোভিয়েত ইউনিয়নের সোশ্যালিজমও আর নেই। এখন যেটা আছে সেটা হচ্ছে লিবারালিজম।
এবং আমেরিকা আছে, আমেরিকা লিবারালিজমের একটা হচ্ছে বড় লিডার, এবং সেইটাকেই বেস করে এখন গোটা বিশ্ব ব্যবস্থা কিন্তু বিজনেস হচ্ছে। এবং ওই কোম্পানিজগুলো আর শুধুমাত্র লিবারাল ব্লকেই বিজনেস করছে তা নয়, এই কোম্পানিজগুলো এখন সোভিয়েতের যে ব্লকগুলো ছিল, সোভিয়েত যে ব্লকটা ছিল তাদের ব্লকের আন্ডারে যে সমস্ত দেশগুলো ছিল তারাও যেহেতু লিবারালিজমের রাস্তা হেঁটেছে, তো কাজেই এই কোম্পানিজগুলো যেগুলো প্রাইভেটাইজ হয়েছিল ইউকেতে এবং ইউএসএতে, এরা আজকে ওখানে গিয়েও ব্যবসা করতে পারছে। তবে এরাই গিয়ে যে ব্যবসা করছে ওই সমস্ত দেশগুলিতে তা নয়, বা পৃথিবীর সমস্ত দেশে তা নয়, বরং পৃথিবীর সমস্ত দেশের কোম্পানি সমস্ত দেশেই গিয়ে তারা ব্যবসা করতে পারছে। এই যে বা যোগাযোগটা হচ্ছে, কমিউনিকেশনসটা হচ্ছে, স্প্রেড হচ্ছে। তো এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটাই আমরা বলতে পারি যে প্রপার অর্থে গ্লোবালাইজেশনের কনসেপ্ট, যেটা 1990s পিরিয়ডের পর বা পোস্ট 1990s আমরা কিন্তু নোটিশ করে থাকি। সো এইটা হচ্ছে কতগুলো বিষয়, এবং এখান থেকেই আমরা দেখতে পাবো কি যে নিউ লিবারাল পলিসিস আরও আসতে শুরু করলো, অর্থাৎ আরও উদারভাবে বিজনেস হবে, আরও স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য হবে, কোনো দেশ কাউকে বাধা দেবে না, কোনো দেশের কোম্পানি কোনো দেশের কাছে বাধাপ্রাপ্ত হবে না, এবং এবং টেকনোলজির প্রভূত উন্নতি হলো। এই গ্লোবালাইজেশনের উন্নতিটাই হচ্ছে বিশেষত টেকনোলজির জন্য, মানে এতটা এক্সটেন্ড সে করতে পারছে টেকনোলজির কারণে। রিমোটলি এখন বিজনেস হচ্ছে, এখন এখন কন্টিনেন্ট টু কন্টিনেন্ট সেকেন্ডের মধ্যে বিজনেস হয়ে যাচ্ছে, ডিল হয়ে যাচ্ছে অনেক কিছু। সো এগুলোর পসিবিলিটিটা তৈরি হয়েছিল, বা এগুলো আজকের দিনে একটা একটা রিয়েলিটিতে পরিণত হয়েছে এই কারণ টেকনোলজি। যদিও তাগিদটা মেন ছিল ওটাই যে তারা আরও বেশি বিজনেস করতে চায়, আরও বেশি ইনকাম করতে চায়, তো ওই তাগিদ থেকেই তারা টেকনোলজিকে শেপ করতে শুরু করলো। টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টে তারা প্রচুর ফোকাস করেছে, যেমন ইন্টারনেটটা আমেরিকার প্রথম সরকারিভাবে এটা তৈরি হয়েছিল আরপানেট নামে। পরবর্তীকালে তারা এটাকে প্রাইভেটের হাতে ছেড়ে দিয়েছে, প্রাইভেট এটাকে শেপ দিয়েছে, প্রাইভেট এটার মধ্যে আরও অনেক কিছু ঢুকিয়েছে, আরও অনেক বেশি রিসার্চ করেছে, আরও অনেক বেশি তারা ইনভেস্টমেন্ট করে রিসার্চ করে নতুন নতুন আইডিয়া সেখানে নিয়ে এসে আজকের দিনে এটাকে বৈশ্বিক রূপ দিয়েছে। তো ফলে আজকে কি হয়েছে, বিশ্বায়নকে আমরা প্রপার অর্থে আজকে কিন্তু আমরা ফিল করতে পারছি, প্রপার অর্থে আমরা প্র্যাকটিস করতে পারছি, যে আজকে আমেরিকাতে যা কিছু ঘটছে আমরা সেকেন্ডের মধ্যে এখান থেকে বসে সেটা জানতে পারছি, সেকেন্ডের মধ্যে সেটা জানতে পারছি। ওই যে টাইম এবং যে স্পেসের যে গ্যাপ, সময় এবং স্থানের যে একটা গ্যাপ, সেই গ্যাপটাকে তারা কিন্তু কমিয়ে দিয়েছে, হ্যাঁ, টাইম এবং স্পেস। তো এইটা আমাদের প্রপার অর্থে গ্লোবালাইজেশনসের রূপে কিন্তু পরিণত করেছে। এবং এইরকমভাবে আমরা ট্রান্সন্যাশনাল কর্পোরেশনসগুলোকে ইমার্জ করতে দেখলাম, যে অনেকগুলো কোম্পানি বা কর্পোরেশন সংস্থা তারা এখন একটা দেশের বাউন্ডারির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তারা অন্য দেশের বাউন্ডারিতে ইজিলি যেতে পারছে। সো প্রপার অর্থে যখন গ্লোবালাইজেশনসের কথা বলছি তখন সেইটা হচ্ছে কন্টেম্পোরারি গ্লোবালাইজেশনস, যেটা 1919 সালের পর থেকে এখনও পর্যন্ত চলছে। সো এখনও পর্যন্ত তাহলে আমরা গ্লোবালাইজেশনের এই ধরনের একটা ইভলিউশনস বা একটা বিবর্তন আমরা কিন্তু দেখেছি, এক একটা পিরিয়ডে এক এক রকমের তার কিন্তু ক্যারেক্টার ছিল। এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে, এই পার্থক্যগুলো খুব গুরুত্বপূর্ণ বোঝা। এরপরে চলে আসো গ্লোবালাইজেশনের ডাইমেনশনস কী আছে, ক্ষেত্র কী আছে, ক্ষেত্র কী হতে পারে, গ্লোবালাইজেশনস কত রকম গ্লোবালাইজেশনসের হতে পারে, কত রকম বিষয়ের প্রতি গ্লোবালাইজেশনস হতে পারে। সো এগুলোকে অনেক রকমভাবে মানে ক্লাসিফাই করা যেতে পারে। প্রথম ক্লাসিফিকেশনসটা আছে ইকোনমিক গ্লোবালাইজেশনস। কেন প্রথমেই বা কেন? তার কারণ তাগিদটা তো ছিল অর্থনৈতিক উপার্জন। যে দেশগুলো তাদের নিজেদের ইকোনমিক গ্রোথ, অর্থনৈতিক সমৃদ্ধি করতে পারছে না, তারা তো টার্গেটটা নিয়েছে যে আমরা করতে চাই, আরও অনেক করতে হবে, আমরা অর্থনৈতিক সমৃদ্ধি আমাদের করতে হবে। সে এই ভাবনা থেকেই বেসিক্যালি তারা কি করলো, ছড়িয়ে গেল। মানে এই ভাবনা থেকেই তারা কি করলো, দেশের কোম্পানিগুলোকে প্রাইভেটাইজ করে দিল, ব্যক্তির হাতে ছেড়ে দিল। ব্যক্তি সেটাকে লাভ ক্ষতির অঙ্কে মার্কেটে ডিমান্ড এবং সাপ্লাইয়ের যে চেইন, সাপ্লাইয়ের যে সিস্টেম, যে ফর্মুলা, সেটার উপর তারা রান করতে শুরু করলো। সেটার উপরে রান করিয়ে তারা গোটা বিশ্ব জুড়ে এটাকে ছড়িয়ে দিল। এরা ধীরে ধীরে বড় হলো এবং এইরকমভাবে গোটা বিশ্ব জুড়ে তারা ছড়িয়ে পড়লো, এবং কোম্পানিজগুলো গোটা বিশ্বের মার্কেটে অ্যাক্সেস পেলো, পাওয়ার মধ্যে দিয়ে তারা ধীরে ধীরে এইরকমভাবে ইকোনমিক গ্লোবালাইজেশনসের আইডিয়াটিকে কিন্তু জন্ম দিল। তো এইরকমভাবে আমরা দেখতে পাচ্ছি একটা দেশের প্রোডাক্ট আর একটা দেশে ইজিলি চলে যাচ্ছে, একটা দেশের সাথে একটা দেশের ইজিলি এগ্রিমেন্ট হচ্ছে, যাতে ফ্রি ফ্লো অফ প্রোডাক্ট হতে পারে, ফ্রি ফ্লো অফ যাতে কমিউনিকেশনস গড়ে উঠতে পারে এই কারণে। সো এইরকমভাবে আমরা দেখতে পাচ্ছি কি যে বিভিন্ন ট্রেড এগ্রিমেন্ট, যে বাণিজ্যের যে চুক্তি, সেই বাণিজ্যের চুক্তিগুলো মুক্তভাবে হচ্ছে, এখানে কোনো বাধা থাকছে না। ক্যাপিটাল যেটা আছে, পুঁজি, একটা দেশের পুঁজি অন্য দেশে গিয়ে সে ইনভেস্ট হচ্ছে, যেমন আমরা এখান থেকে ইসরায়েলে ইনভেস্ট করে রেখেছি, আমরা এখান থেকে ইরানে ইনভেস্ট করে রেখেছি, আমরা এখান থেকে গিয়ে আফ্রিকাতে ইনভেস্ট করছি। সো ফ্রি ফ্লো অফ ক্যাপিটাল বা ফ্রি ফ্লো অফ ক্যাপিটাল মুভমেন্ট হচ্ছে। সো এইরকমভাবে এগুলো আমরা নোটিশ করছি। যে গ্লোবাল সাপ্লাই চেইন, সেই চেইনসটা একটা বৈশ্বিক রূপ ধারণ করছে। কীরকমভাবে, যে আজকে এখানকার প্রোডাক্ট ওইখানে গিয়ে যাচ্ছে, কেন? কারণ ওখানে আমরা বেশি, অর্থাৎ আফ্রিকাতে যাচ্ছে, কেন? কারণ আফ্রিকা থেকে আমরা লাভটা বেশি পাবো, তাহলে ওখানে গিয়ে বিক্রি হচ্ছে। আবার ওখানকার প্রোডাক্ট যদি মনে হয় যে ইন্ডিয়াতে এসে বিক্রি করলে বেশি তারা লাভ করতে পারবে, তাহলে ওখানকার প্রোডাক্ট এখানে এসে বিক্রি হচ্ছে। তো এইরকমভাবে কী হচ্ছে,
যে গ্লোবাল যে সাপ্লাই চেইন, সেই চেইনসটা কিন্তু একটা গ্লোবাল মানে রূপ ধারণ করছে, বা বলতে পারো যে সাপ্লাই চেইন, সেই চেইনটা গ্লোবাল একটা রূপ ধারণ করছে, দেশের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। সো এইরকমভাবে আমরা দেখতে পাবো যে ইকোনমিক গ্লোবালাইজেশনস যে আইডিয়া, সেটা কিন্তু স্প্রেড হচ্ছে। শুধু এটাই নয়, এর সাথে সাথে শুধু কোনো তো প্রোডাক্ট নয়, বরং প্রোডাক্টের সাথে সাথে লেবার, শ্রম, লেবার মানে এখানে শ্রমের কথা বলছি, এবং শ্রমের সাথে এবং শ্রমটাকে যে হোল্ড করছে, যে লেবার সরাসরি যে একটা বডি, সে বডিও সেখানে কিন্তু কি হচ্ছে, গ্লোবালাইজড হচ্ছে, সে বডিটাও গ্লোবালাইজড হচ্ছে। অর্থাৎ একটা লেবার এবং লেবারটাকে হোল্ড করা একটা বডি, অর্থাৎ যাকে আবার ওকেও আমরা লেবারই বলি বা মজদুর বলি যাকে, তাহলে শ্রম এবং শ্রমকে বিক্রি করা যিনি করছেন তিনি হচ্ছেন একজন মানুষ, একজন মজদুর, সেই মজদুরও কিন্তু সেখানে গ্লোবালাইজড হচ্ছে। কীরকমভাবে আমরা দেখতে পাচ্ছি এরকমভাবে যে লেবারটা ওখানে গিয়ে সরাসরি চলে যাওয়ার সুযোগ পাচ্ছে, যেহেতু আর বর্ডারের কোনো কনসেপ্ট থাকছে না, এতটা বেশি বাধা রাষ্ট্রগুলো প্রদান করছে না। সো এইরকমভাবে মানুষ মাইগ্রেট হয়ে ওখানে চলে যাচ্ছে, একটা দেশের মানুষ আর একটা দেশে মাইগ্রেট হয়ে চলে যাচ্ছে। দেখবে ইন্ডিয়ানসরা, চাইনিজরা প্রচুর প্রচুর হচ্ছে ইউরোপে, আমেরিকাতে গিয়ে কিন্তু তারা কিন্তু সেখানে বিজনেস করছে, তারা সেখানে গিয়ে চাকরি করছে, বড় বড় মাল্টিন্যাশনাল কর্পোরেশনসগুলোতে, বড় বড় বিজনেস কোম্পানিজগুলিতে তারা গিয়ে ওখানেই গিয়ে থেকে যাচ্ছে। তো এইরকমভাবে মানুষ এক দেশ থেকে অন্য দেশে মাইগ্রেট যখন হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে একটা গ্লোবালাইজড রূপ ধারণ করছে। যদি একটা লিমিটেশনস আছে, আমি এগুলো বলবো, এটা বরং যেটা তোমরা ডিপেন্ডেন্সি থিওরির মধ্যে যেটা পাবে, যেটা আলোচনায় এসেছে সেটা পাবে, আমি কিছুক্ষণ বাদেই তোমাদের সেটা বলবো। বাট মোটামুটিভাবে বুঝে নাও যে লেবার, শ্রমটা তো হচ্ছেই, যে শ্রমটা তো যাচ্ছেই, যেটা আমি যে শ্রমটাকে কাজে লেগে কোনো একটা প্রোডাক্ট তৈরি করছি, সেই প্রোডাক্টটা তো ওখানে যাচ্ছে, তার প্রোডাক্ট যাচ্ছে মানে আমার শ্রমটা ওখানে যাচ্ছে, ওই দেশে যাচ্ছে। তার সাথে সাথে শুধু শ্রমটাই যাচ্ছে না, বরং আমার শ্রমকে আমি বিক্রি করার জন্য আমি নিজেও ওখানে যাচ্ছি, সবাই নয় কিন্তু অনেকেই যাচ্ছে, একটা বড় অংশই সেখানে যাচ্ছে, তো তারাও যাচ্ছে। তো এতে করে কি হচ্ছে, লেবাররাও কিন্তু এক প্রকার বলতে পারো সেখানে কি মাইগ্রেট হওয়ার মধ্য দিয়ে একটা গ্লোবালাইজ রূপ ধারণ করছে, এবং ওরাও এখানে আসছে। তো একে অপরে যখন এইরকম একটা লেবার আর একটা দেশে, যখন একটা দেশের লেবার যখন আরেকটা দেশে ইজিলি যেতে পারছে, ওই দেশের লেবার যখন এই দেশে আসছে ইজিলি, তখন আমরা এই লেবারটিকেও আমরা কিন্তু শ্রম এবং শ্রমটিকে হোল্ড করা যিনি আবার লেবার আছেন, অর্থাৎ শ্রমিক আছেন, শ্রম এবং শ্রমিক দুজনেরই এখানে কিন্তু এক প্রকার গ্লোবালাইজেশন হচ্ছে। সো এই যে বিষয়গুলো যেগুলো ইকোনমিক গ্লোবালাইজেশনের রূপ ধারণ করছে, যে অর্থনীতির সাথে জড়িত, টাকার সাথে জড়িত, টাকা পয়সার সাথে জড়িত, প্রোডাক্টের সাথে জড়িত, সেগুলোকে ব্যালেন্স করার জন্য আমরা কি দেখতে পাচ্ছি, সেগুলোর মধ্যে শৃঙ্খলা ধরে রাখার জন্য আমরা দেখতে পাবো যে গোটা বিশ্ব জুড়ে কতগুলো প্রতিষ্ঠান তৈরি হয়েছে। যে কেউ যদি ব্যবসা বাণিজ্য করতে চায়, তার যদি ক্যাপাসিটি আছে তার দেশে, যে সে চাইলেই ব্যবসা বাণিজ্য করতে পারে, শুধু টাকার অভাবে সে করতে পারছে না, তাহলে দেখবে গোটা বিশ্ব জুড়ে কতগুলো ব্যাংক তৈরি হয়েছে। IMF এর কথা বলতে পারি, হ্যাঁ, ওয়ার্ল্ড ব্যাংকের কথা বলতে পারি, এবং কতগুলো রিজিওনালও হয়েছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কথা বলতে পারো তোমরা। সো এইরকম কতগুলো ব্যাংক তৈরি হয়েছে যারা লোন দিচ্ছে, যারা টাকা ধার দিচ্ছে, সুদের উপর টাকা দিচ্ছে, এবং যেই দেশটাকে দিচ্ছে বা যেই দেশের যে কোম্পানিজগুলোকে দিচ্ছে তাদের কাছ থেকে সুদ তো নিচ্ছেই, কিন্তু সুদটা পেলে তার হয়তো লাভ হচ্ছে ঠিকই, কিন্তু ওই দেশটারও কিন্তু বা ওই দেশের ওই কোম্পানিটারও কিন্তু লাভ হচ্ছে এতে করে। সো যাদের ক্যাপাসিটি আছে, বিজনেস করলে হয়তো তাদের উন্নতি হতে পারে, এবং ওদের উন্নতি হলে হয়তো এই একটা কি বলবো, যে মানে ওইখান থেকে কোনো একটা উন্নতি হলে মানে সেই প্রোডাক্টটা হয়তো কোনো একটা প্রোডাক্ট তৈরি হলো, সেই প্রোডাক্টটা অন্য দেশে ছড়িয়ে যাবে, অন্য দেশ যে এই প্রোডাক্টটা কিনতে পারবে তারও লাভ হবে, কারণ ওরও ওটা চাহিদা আছে। তো এইরকমভাবে যখন দেখবে যে কোনো একটা জায়গায় ইনভেস্ট করলে যে প্রোডাক্টটা প্রডিউস হবে, সেই প্রোডাক্টটা যদি অন্য কোথাও গিয়ে সেটা সাপ্লাই চেনে, যদি সাপ্লাই চেনটাকে যদি একটা সাস্টেইন করতে পারে, ধরে রাখতে পারে, এবং তাতে করে যদি অন্য কোনো দেশগুলোর লাভ হয়, তাহলে এখানে এইরকম একটা ব্যাংকিং সিস্টেমের প্রয়োজন আছে। তো এই উদ্দেশ্যে ব্যাংকগুলো তৈরি করা হয়েছে। IMF, ওয়ার্ল্ড ব্যাংক তারা সুদের উপর লোন দিয়ে থাকে। IMF আমরা জানি যে সেখানে তারা যখন একেবারে একটা দেশের অর্থনৈতিক অবস্থা যখন ভেঙে পড়েছে তখন তারা লোন দেয়। আর ওয়ার্ল্ড ব্যাংক আমরা জানি যে না, ওরা ভেঙে পড়েনি, অনেক উন্নতি করে আছে, বরং ওরা ভালোই একটা পরিস্থিতি আছে ওদের, কিন্তু ওরা একতলা বাড়ি থেকে বা দুতলা, মানে একতলা বাড়িতেই তারা আছে, একটা ভালোভাবে সুখে জীবনযাপন করছে, কিন্তু একতলা বাড়ি থেকে তারা দুতলা বাড়ি বানাতে চাইছে, অর্থাৎ তারা উন্নতি করতে চাইছে, তখন সেখানে ওয়ার্ল্ড ব্যাংক এসে লোন দেয়। এগুলো আমরা জানি যে ওয়ার্ল্ড ব্যাংক ক্রাইসিসের সিচুয়েশনে লোন দেয়, আর IMF ক্রাইসিস সিচুয়েশনে লোন দেয়, আর ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে যখন ক্রাইসিস থাকে না, ইন জেনারেল যখন উন্নতি করতে চাইছে, আরও অনেক উন্নতি, তখন এখানে ওয়ার্ল্ড ব্যাংক এসে লোন দেয়। তো এই উদ্দেশ্যে বুঝতে পারছো এই ধরনের ইনস্টিটিউশনস কতগুলো তৈরি হয়েছে। WTO এই ধরনের কতগুলো বিজনেসগুলো যাতে প্রপার হতে পারে, একটা সুন্দর একটা সাধারণ নিয়মে যাতে হতে পারে, সিঙ্গেল একটা নিয়মে যাতে হতে পারে, একটা ডিসিপ্লিন মেনটেন করে হতে পারে, এই কারণে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনস তৈরি হয়েছে। আমরা জানি যে এটা প্রথম দিকে 1944-এ যখন তৈরি হয়েছিল তখন এটার নাম ছিল
গ্যাট নাম ছিল, জেনারেল এগ্রিমেন্টস অন ট্যারিফ অ্যান্ড ট্রেড। এটা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনস তৈরি করার কথা, ইন্টারন্যাশনাল আইটিও, ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশনস তৈরি করার কথা হয়েছিল, কিন্তু সেটা সম্ভবপর হলো না, তাই গ্যাট হলো। পরবর্তীকালে 1995-এ এসে আমরা দেখতে পাচ্ছি যে এইটাকেই WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনস নাম দেওয়া হলো। আলটিমেটলি ইনস্টিটিউশনস তৈরি করা গেল। সো এরকমভাবে ইনস্টিটিউশনসগুলো এসে কী করার চেষ্টা করলো, যে এই যে ইকোনমিক গ্লোবালাইজেশনস, সেই গ্লোবালাইজেশনসটাকে কিন্তু ব্যালেন্স করার কাজটা করলো, বা গ্লোবালাইজেশনসটাকে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা ধরে রাখার জন্য, এর উন্নতি সাধন করার জন্য কিন্তু সাহায্য সহযোগিতা করলো, কারণ এতে করে সবার লাভ। লিবারেল একটা ভিউ হচ্ছে যে এতে করে সবার লাভ। তো এই ধরনের ভাবনা থেকে আমরা দেখতে পাচ্ছি কি যে মাল্টিন্যাশনাল কর্পোরেশনসগুলো তৈরি হলো রাতারাতি, অনেক দেশে অনেক রাতারাতি মাল্টিন্যাশনাল কর্পোরেশনস তৈরি হওয়ার সুযোগ পেলো। তারা লোন নিয়ে, তারা টাকা পয়সা পেয়ে, বা নিজেদের টাকা সরকারের কাছ থেকেও হতে পারে টাকা পয়সা লোন নিয়ে, নিজেদের দেশের ব্যাঙ্কগুলো থেকেও লোন নিয়ে। তো বিভিন্ন রকম উপায়ে এখানে দেখা যাবে কি যে কোনো বাধা থাকলো না, অর্থনৈতিকভাবে কোনো বাধা থাকলো না। কেউ লোন নিতে চাইলে সেটা এখন নিজেদের দেশের ব্যাংকের কাছ থেকে হোক, কিংবা বিদেশি ব্যাংকের কাছ থেকে হোক, কিংবা আন্তর্জাতিক ব্যাংকগুলোর কাছ থেকে হোক, লোন টোন নিয়ে তারা সেখানে ব্যবসা বাণিজ্য করতে পারলো, এবং যেইটা তারা প্রডিউস করলো সেটা গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে গেল। এবং এইরকমভাবে আমরা দেখতে পাচ্ছি ইকোনমিক গ্লোবালাইজেশনসের ধারণা সেটা কিন্তু তৈরি হলো, এবং কোম্পানিজগুলো এইরকমভাবে বড় হতে শুরু করলো। সো এইরকমভাবে তোমরা অ্যামাজন, অ্যাপেল এই সমস্ত নামগুলো শুনতে পাবে। ফেসবুক দেখবে এদের কোটি কোটি টাকা লোন আছে, লক্ষ কোটি টাকা এদের লোন আছে, এরা দেখবে লোনে রান করছে, বা লোন এরা দেখবে মার্কেট থেকে টাকা ধার করেছে, নইলে দেখবে ব্যাংক থেকে টাকা ধার করেছে। হ্যাঁ, ব্যাংক আবার জনগণের কাছ থেকে সেভিংস নিয়েছে, তাকে হয়তো বলেছে তোমাকে 8% হচ্ছে ইন্টারেস্ট আমি দেবো, হয়তো তুমি এসে সেভিংস করো। তো মানুষ সেখানে গিয়ে সেভিংস করে, যেমন বয়স্করা দেখবে, রিটায়ার্ড যারা পার্সন তারা দেখবে সেভিংসটা করে, সেই সেভিংসের টাকাতে তারা যেটা ইন্টারেস্ট পায় সেই ইন্টারেস্টে তারা জীবনযাপন করে। অনেক মানুষ আছে তারা মেয়ের বিয়ে দেবে বলে, অনেক মানুষ আছে তারা বার্ধক্য জীবনে অনেক একটা বড় অ্যামাউন্ট পাবে বলে। তো এই রকমের অনেক প্যাকেজ তারা করে রাখে, ইন্স্যুরেন্সের প্যাকেজ করে রাখে, কিংবা তারা হচ্ছে এই ধরনের রিটার্ন পাওয়ার জন্য প্যাকেজ করে রাখে। কিন্তু ওই যে টাকাগুলো ব্যাংকে গেল, ওই ব্যাংকের টাকাগুলো এই বড় বড় কোম্পানিজগুলোকে দিয়ে দিল ব্যাংক সুদের উপর। ওই এদেরকে দেবে হয়তো 10 টাকা, আর ব্যাংকের যে কোম্পানিজগুলোকে ওরা ব্যাংক দিল লোন, তাদের কাছ থেকে হয়তো নেবে 15 টাকা, হতে পারে। তো এইরকমভাবে কী হলো যে এইরকমভাবে পুরো সিস্টেমটা কিন্তু কাজ করতে শুরু করলো। সো এই যে বিষয়, এটা কিন্তু ইকোনমিক গ্লোবালাইজেশন হিসেবে কনসিডার হচ্ছে। এইভাবেই রাতারাতি দেখবে বড় বড় কোম্পানিজগুলো উঠে এসেছে, এইভাবেই দেখবে জিও উঠে এসেছে, এইভাবেই দেখবে আমাদের দেশে আরও অন্যান্য কোম্পানিজগুলো উঠে এসেছে। আজকের দিনে দেখবে তোমরা যদি এডুকেশনেরই কথা বলো, তোমরা দেখবে নিশ্চয়ই নাম শুনেছো, দৃষ্টি ফাউন্ডেশনের নাম শুনছো, তোমরা দেখবে খান স্যারের নাম শুনছো, তোমরা দেখবে আকাশ কি নাম জানো ছেলেটির, যে কি নাম এটা, ফিজিক্স বালা যে চালায় ছেলেটি, কম বয়সী একটা ছেলে, আমার মতো, আমার থেকে হয়তো আলাক পান্ডে, আমার থেকে হয়তো 4-5 বছরের বড় হবে। সো লক্ষ কোটি টাকার, সে মানে লক্ষ কোটি বলে না, 1000 কোটি টাকার উপরে সে বিজনেস দাঁড় করিয়ে দিয়েছে, 1000 কোটি টাকার উপরে বিজনেস দাঁড় করিয়ে দিয়েছে। তো কোথা থেকে পাচ্ছে টাকা? কোথা থেকে পাচ্ছে টাকা? তাদেরকে বড় বড় ইনভেস্টররা দিয়েছে, বা বড় বড় ব্যাংক থেকে সে নিয়েছে, বা মার্কেট থেকে টাকা ধার করেছে। তো এই ওদের কাছ থেকে টাকা ধার করে, ওর ক্যাপাসিটি আছে, ওর ব্রেন আছে, ওর বুদ্ধি আছে, যে ওইটা ও মানুষকে পড়িয়ে, স্টুডেন্টদেরকে পড়িয়ে সে লক্ষ কোটি টাকা আর্ন করতে পারবে। সো যেই টাকাটা ও সুদের উপর নিয়েছে, তার হয়তো সেটা সে ইজিলি রিটার্ন দিয়ে দিতে পারবে। তো ওর কাছে ব্রেন আছে, মানুষও কনভিন্স হয়েছে যে ও ব্রেন আছে, হ্যাঁ ঠিক আছে চলো ও পারবে, রিটার্নটা আমাদের ভালো দিতে পারবে। মানুষ ওকে দিয়েছে, ও মানুষের ভরসাটা রেখেছে, রাতারাতি সে বড় কোম্পানিজ তৈরি করে দিয়েছে, করে দিয়ে দেখো ওটা ভারতবর্ষ জুড়ে একটা সিঙ্গেল প্ল্যাটফর্মে এডুকেশনস প্রোভাইড করছে। সো এই ধরনের বিষয়গুলোতে কি করেছে, ওটা একটা বড় কোম্পানি তৈরি করতে হেল্প করেছে, ওটা ভারতবর্ষ জুড়ে আজকে একটা সিঙ্গেল উইন্ডোতে এডুকেশন প্রোভাইড হচ্ছে। সো এটা হচ্ছে কি ইকোনমিক গ্লোবালাইজেশনের কনসেপ্ট। যদি ওর কোম্পানিটা দেশের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু দেখবে 5-6 বছরে হয়তো দেখবে শ্রীলঙ্কাতে ছড়িয়ে যাবে, সৌদি আরবে ছড়িয়ে যাবে, যেখানে যেখানে দেখবে আমাদের বিশেষ করে আইটি আর মেডিকেলের একটা বিশেষ একটা চাহিদা আছে। ওরা দেখবে ওই সমস্ত দেশে গিয়েও হয়তো ওরা দেখবে ওরা হয়তো কোচিং দিচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে আজকে আমাদের আইটি স্টুডেন্টদের চাহিদা আছে, বিশ্বের বিভিন্ন দেশে আমাদের মেডিকেল স্টুডেন্টদের চাহিদা আছে। প্রচুর স্টুডেন্ট এখানে পড়াশোনা করে বিদেশে চলে যাচ্ছে ডাক্তারি করতে, এখানে পড়াশোনা করে বিদেশে চলে যাচ্ছে ইঞ্জিনিয়ারিং করতে, বিভিন্ন কোম্পানিতে গিয়ে তারা জব করছে, জানো এগুলো তোমরা। সো এরাও দেখবে গিয়ে ধীরে ধীরে ওই সমস্ত দেশে কিন্তু বিজনেস খুলবে গিয়ে। সো এরাও ধীরে ধীরে ইকোনমিক গ্লোবালাইজেশনের দিকে চলে যাবে। কিন্তু অ্যাপেল, অ্যামাজন আমেরিকার কোম্পানি, ওদের টাকা বেশি, ওদের ইনভেস্টমেন্ট বেশি, ওদের রিলায়েবিলিটি বেশি, ওদের ক্রেডিবিলিটি বেশি, মানে সব দিক থেকেই ওরা এগিয়ে আছে। যেহেতু এগিয়ে আছে, ওদের যে কোনো একটা বাচ্চা ছেলেও যদি আজকে ব্যবসা শুরু করে, যে কোনো আজকে ব্যাংক তাদেরকে কিন্তু লোন দিয়ে দেবে। তাদের সিচুয়েশনটাও সেই রকম, বা ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচারটাও সেই রকম, বা দেশের আইন কানুনগুলোকেও সেই রকমভাবে তৈরি করা হয়েছে। জেনারেল পারসেপশনও কিন্তু সেই রকম, যে মানুষ বিজনেস ফ্রেন্ডলি চিন্তা ভাবনা করে। আমাদের এখানে যেমন কি একটা 20,000 টাকা, 30,000 টাকা, 40,000 টাকা চাকরি পেলে হয়ে গেল, কিন্তু ওদের দেশের মানুষ
40,000 টাকা মাসে মাসে পাবে, ওটাতে ওদের স্যাটিসফাইড নয়। ওরা তুমি 1 কোটি টাকা একবারে দিয়ে দাও, ওরা খুশি। মাসে মাসে দেবে তুমি 30,000 করে, ওটাতে ওরা খুশি নয়। কিন্তু আমাদের দেশের মানুষ 30,000 টাকা 40,000 টাকাতে তুমি টাকা দিয়ে দাও, স্যালারি দাও, ও খুশি। অর্থাৎ আমাদের এখানে চাকরিজীবী মানসিকতা, কিন্তু ওদের দেশগুলোতে তোমরা বিজনেস ফ্রেন্ডলি একটা মানসিকতা পাবে। সো জেনারেল পারসেপশনসটা ঠিক সেই রকম। তো এই কারণে ওখানে কি হয় যে বাচ্চা ছেলে, যেমন ফেসবুকের মার্ক জুকারবার্গ, সেটা একটা চোর ছিল। তো চোরকে মানুষ বিশ্বাস করলো এবং বিশ্বাস করে তাকে ইনভেস্ট করলো, এবং সেই টাকাতে সে কী করলো, গোটা বিশ্বজুড়ে আজকে দেখো একটা বড় কোম্পানি খুলে দিয়েছে, চোরকে ইনভেস্ট করেছে। তো তাকে চোর বলে কনসিডার করেনি, তাকে ওই দৃষ্টিতে দেখেছে সে একটা বড় বিজনেসম্যান হতে পারে। এটাকে, এই আইডিয়াটাকে যদি বিজনেসে নিয়ে আসে, বিজনেসম্যান হতে পারে, চলো সাপোর্ট করি। গোটা বিশ্বজুড়ে বিজনেস করছে, তো চোরকে সমর্থন করছে, চোর আজকে গোটা বিশ্বজুড়ে চুরি করছে, তাই না, ডেটা চুরি করছে। তো যাই হোক, এই যে বিষয়গুলো বিজনেস, এখন তাদের কাছে ওটা বিজনেস। তো এখন বিষয়টা হচ্ছে এটা, এখন ক্রিটিক্যাল থিঙ্কার্সরা, আমার মতো ব্যক্তিরা হয়তো সেখানে ক্রিটিক্যাল দিকটাও দেখবে যে এটা বড় মাপের চোর। হ্যাঁ, তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে এটাই যে বিজনেস, ওদের দৃষ্টিতে যদি আমি দেখি এটা বিজনেস, বিজনেসের দৃষ্টিতে, লিবারালিজমের দৃষ্টিতে যদি দেখি, তাহলে হচ্ছে বিজনেস, তাহলে বিজনেস করছে। তো ইকোনমিক গ্লোবালাইজেশনস এইরকমভাবে হয়েছে। এইটা হচ্ছে একটা ইকোনমিক গ্লোবালাইজেশনসের ধারণা। এরপরে তোমরা দেখতে পাবে ডাইমেনশনসের মধ্যে পলিটিক্যাল গ্লোবালাইজেশনস কি, যেমন ইউনাইটেড নেশনসের কথা বললাম, যে গোটা বিশ্বজুড়ে যখন তোমার প্রোডাক্টগুলো যখন যাতায়াত করছে, ওই দেশের প্রোডাক্ট এখানে আসছে, এই দেশের প্রোডাক্ট ওখানে যাচ্ছে, এই দেশের প্রোডাক্ট ওখানে যাচ্ছে, ওই দেশে একে অপরের মধ্যে তারা একটা কানেক্টেড এবং সবাই সবার সাথে কানেক্টেড, এই ধরনের একটা কনসেপ্ট যখন গড়ে উঠেছে, তখন এই যে কমিউনিকেশনসটা, এই কমিউনিকেশনস যাতে প্রপারলি রান করতে পারে এবং কেউ যাতে এটাকে ম্যানুপুলেট করতে না পারে, এবং কেউ যাতে এটাকে ম্যানুপুলেট করে নিজের ইন্টারেস্টটাকে সিকিওর করতে না পারে, এবং এতে করে যাতে সবার যাতে সমান রকমভাবে উন্নতি হয় বা লাভ হয়, সমান না হলেও অ্যাটলিস্ট যাতে সবার লাভটা হয়, তাই না, তোমাদের যেটা রিয়েলিজম পড়াতে গিয়ে বলেছিলাম। সো এই যে লাভটা অ্যাটলিস্ট যে যাতে হয়, এটা ইনশিওর করার জন্য ডিসিশন নেওয়ার প্রয়োজন আছে, যাতে কেউ এখানে ম্যানুপুলেট না করতে পারে, সবাই যাতে সুন্দরভাবে ডিসিশন নিতে পারে। তাহলে এইটাকে ব্যালেন্স করার জন্য কি প্রয়োজন হলো, কতগুলো নীতির প্রয়োজন হলো, যে সকলের জন্য নিউট্রালি কাজ করবে, সকলের জন্য লাভদায়ক হবে, এই ধরনের নীতি বানাবে। এখন নীতি বানানোর কাজটা কি জানি আমরা, পলিটিক্যাল কাজ। কেন? কারণ স্বার্থ তো প্রত্যেকেরই স্বার্থ। পলিটিক্যাল সায়েন্সের ডেফিনেশন দিতে গিয়ে বলেছিলাম, কল্যাণ ইউনিভার্সিটির প্রদীপ চট্টোপাধ্যায় স্যারের এটা একটা ডেফিনেশন, যে যেখানে মানুষের স্বার্থ আর দ্বন্দ্ব মানে উদ্দেশ্য থাকে, সেটাই হচ্ছে পলিটিক্স, আর কিছু নয় পলিটিক্সের ডেফিনেশন সহজ ভাষায়। তাহলে রাষ্ট্রগুলোর এখানে ইন্টারেস্টটা জড়িয়ে আছে, যে একটা রাষ্ট্রের প্রোডাক্ট অন্য দেশে যাচ্ছে, ওই দেশের প্রোডাক্ট আরও অন্য কোনো দেশে যাচ্ছে, একে অপরের সাথে কানেক্টেড হয়ে আছে। এই যে কনসেপ্ট, এই কনসেপ্টে এখানে যাতে প্রপার যাতে এখানে সিস্টেমটা রান করতে পারে, কারো যাতে লস না হয়, কেউ যাতে কাউকে ঠকাতে না পারে, সেই জন্য কি দরকার, সুন্দরভাবে সকলে মিলে একটা কমন নীতি তৈরি করা দরকার। তাহলে এই নীতিটা তৈরি করার কাজটা কি আমরা জানি, ইন জেনারেল পলিটিক্যাল কাজ, সবাই তাদের স্বার্থটাকে সুরক্ষিত করার কাজ করছে। সো পলিটিক্স, এই উদ্দেশ্যে গোটা বিশ্ব জুড়ে তোমরা দেখবে কতগুলো গ্লোবাল ইনস্টিটিউশনস বলো, কিংবা যেগুলো কতগুলো রিজিয়নাল ইনস্টিটিউশনসও তৈরি হয়েছে। যেমন গ্লোবাল ইনস্টিটিউশনসের কথা যদি বলো, তাহলে পলিটিক্যাল ইনস্টিটিউশনস হিসেবে ইউনাইটেড নেশনসের কথা বলতে পারি আমরা, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনস। তো ইউএন বেসিক্যালি কী করে, এই নীতিগুলোই তৈরি করে, কেউ যাতে কেউকে অ্যাটাক না করে, কেউ যাতে কারো ক্ষতি না করে, কেউ যাতে এখানে বড় না হয়ে ওঠে, কেউ কাউকে যাতে সাপ্রেস না করে, এবং প্রত্যেকের মধ্যে প্রত্যেকের যাতে একটা ভালো সুসম্পর্ক থাকে, এবং এতে করে যাতে গোটা বিশ্বজুড়ে একটা শান্তির পরিস্থিতি যাতে থাকে, এইটাই হচ্ছে দেখার তার কাজ। এই উদ্দেশ্যেই সে কী করে, তার আর্টিকেলের যে আমাদের চার্টার, যেটা সেই চার্টারের 1 নম্বরেই বলা হয়েছে যে তার দায়িত্বই হচ্ছে যে গোটা বিশ্বজুড়ে পিস অ্যান্ড সিকিউরিটি ইনশিওর করা, শান্তি এবং নিরাপত্তা সুনিশ্চিত করা। তাহলে এই উদ্দেশ্যেই সে কী করছে, যে গোটা বিশ্বজুড়ে শান্তি সুনিশ্চিত করার কাজটা করছে, এবং তার সাথে আরও তার অনেকগুলো অ্যালাইড ইনস্টিটিউশনস আছে, অর্গানাইজেশনস আছে, বেসিক্যালি সেগুলোকে বিভিন্ন নামে আমরা ডাকি, এক একটার এক এক রকমের উদ্দেশ্য আছে। সো পলিটিক্যাল কতগুলো তার ব্রাঞ্চ আছে, আমরা জানি সিকিউরিটি কাউন্সিলের নাম, আমরা জানি সেখানে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলের নাম, আমরা জানি সেখানে তাদের আরও অনেক ইনস্টিটিউশনস, এরকম টোটাল 6টা আছে আমরা জানি সব মিলে। জেনারেল অ্যাসেম্বলির নাম আমরা জানি। কি করে এরা বেসিক্যালি নীতি তৈরি করার কাজ করে, পলিটিক্যাল একটা পলিসি তৈরি করার কাজ করে, পলিটিক্যাল ডিসিশনসটা তারা বেসিক্যালি নেয়। তাদের প্রত্যেকের মধ্যে ওয়েল কমিউনিকেশনস যাতে মেনটেন হয়, ওয়েল কমিউনিকেশনসকে যাতে আরও এক্সটেন্ড করা যায়, এইটাকে তারা ইনশিওর করার কাজটা করে। এখন এই উদ্দেশ্যে আমরা আরও জানি, আরও রিজিওনাল ছোটো ছোটো অঞ্চলগুলোও নিজেদের লেভেলে ভেবেছে যে আমরা গ্লোবালাইজডভাবে ভাববো না, আমরা আগে নিজেদের অঞ্চলটাকে ভাববো। এই উদ্দেশ্যে ইউরোপ দেখবে ইউরোপিয়ান ইউনিয়ন তৈরি করেছে, এশিয়া দেখবে আসিয়ান তৈরি করেছে, ইউরোপিয়ান ইউনিয়ন 1992 দিকে তৈরি হচ্ছে, আসিয়ান তোমরা দেখবে 1967 দিকে তৈরি হচ্ছে। সো এই ইনস্টিটিউশনসগুলি এসে কী করছে, ওই রিজিয়নের মধ্যে
যাতে প্রপার কমিউনিকেশনসটা হয়, প্রত্যেকের সাথে প্রত্যেকের যাতে একটা সুস্থ সম্পর্ক বজায় থাকে, প্রত্যেকের সাথে প্রত্যেকের যাতে একটা মানে ব্যবসা বাণিজ্য করে যাতে একটা ভালো উন্নতি হতে পারে, কেউ কাউকে যাতে না ঠকাতে পারে, কারোর সাথে কারো যাতে দ্বন্দ্ব না ঘটতে পারে। এবং যেহেতু গ্লোবালি কানেক্টেড সবাই সবার সাথে, একটা জায়গায় কোনো একটা ডিসপিউট তৈরি হওয়া মানে অন্য দেশগুলো এর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। সো এইটাকে এনশিওর করার দায়িত্বগুলো এই সমস্ত ইনস্টিটিউশনসগুলো নিয়েছে এবং গোটা বিশ্বজুড়ে এই ধরনের বেশ কতগুলো ইনস্টিটিউশনস তৈরি হয়েছে। এবং এখানে তো 3টে নাম আছে, এরপরও আরও অনেক নাম আছে। আফ্রিকাতে আফ্রিকান ইউনিয়ন আছে এবং আরও অনেক আছে। এখানে সাউথ এশিয়ার যদি কথা বলো তাহলে সার্ক আছে আমাদের, এখন দেখবে তোমরা ব্রিক্স তৈরি হলো। এই ধরনের অনেকগুলো ইনস্টিটিউশনস আছে, তারা বেসিক্যালি কিছুই করছে না, তারা এই যে গ্লোবালাইজেশনের যে কনসেপ্ট তৈরি হয়েছে সেই কনসেপ্টে তারা নিজেদের মধ্যে একটা নিজেদের স্বার্থকে চিন্তা ভাবনা করে তাদের কতগুলো পলিসি তৈরি করেছে নিজেদের মধ্যে কমিউনিকেশনসটাকে বাড়ানোর জন্য, ব্যবসা বাণিজ্যটাকে বাড়ানোর জন্য। সো এই ধরনের ডিসিশনসগুলো তারা নিচ্ছে এবং এই উদ্দেশ্যেই কতগুলো এভিলস আছে। এভিলস মানে ভালো যেমন থাকবে, এগুলো তাদের মহৎ উদ্দেশ্য, সৎ উদ্দেশ্য, যে সবাই সবার সাথে ব্যবসা বাণিজ্য করবে, সবাই সবার দেশে যাবে, সবাই সবার দেশে আসবে, সবাই সবার সাথে ভালো রকমভাবে কমিউনিকেশনস করবে, কেউ কাউকে ঠকাবে না, কারোর সাথে কারো কোনো দ্বন্দ্ব ঘটবে না। তো এটা হচ্ছে একটা মহৎ উদ্দেশ্য। এটা যদি হয় তাহলে সবার লাভ হবে। আমি তখনই তোমার দেশে যাব যখন আমার লাভ হবে, আমার যদি লাভ না হয় আমি যাব কেন? তাহলে প্রত্যেকের লাভের চাহিদা থেকে বা জায়গা থেকে এটা করছে এবং সবাই তো মন থেকে মেনে নিয়ে করছে ব্যাপারটা। কিন্তু যখন এটা করছে তখন আমরা দেখতে পাচ্ছি কি যে সেখানে কারো না কারো ক্ষতি হয়। সোসাইটিতে যেমন হচ্ছে যে সোসাইটির কতগুলো রুলস রেগুলেশনস আছে যেগুলো কারো না কারো ক্ষতি করবে এবং যার ক্ষতি হবে সে দেখবে সমাজের শত্রু হয়ে যায় তখন, কারণ সমাজের ওই নীতিগুলোই তাকে ক্ষতি করে। যেমন দেখবে যে সমাজে আমাদের কিছু গুন্ডা তৈরি হয়, সমাজে আমাদের দেখবে কিছু চোর তৈরি হয়। তো তো মায়ের পেট থেকে চোর হয়ে জন্মগ্রহণ করেনি রে বাবা, ওই সমাজের নীতিগুলো ওকে চোর বানিয়ে দিয়েছে, সমাজের নীতিগুলো তাকে হয়তো সেখানে গুন্ডা বানিয়ে দিয়েছে। সো ও যেহেতু মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেনি, সমাজের নীতিগুলোই বানিয়ে দিয়েছে, তাহলে আমাদেরকে এটাও মেনে নিতে হবে যে ওই যে নীতিগুলো যেগুলো তৈরি হচ্ছে, পলিটিক্যাল ডিসিশনসগুলো এগুলো তৈরি হয়, সমাজ যদি বলো তাহলে সমাজের নীতি, রাজনৈতিক প্রতিষ্ঠান যদি বলো তাহলে তাদের হচ্ছে রাজনৈতিক আইন কানুনগুলো। তাহলে এই যে আইন কানুনগুলো দেখা যায় অনেক সময় কি হয় যে একটা দেশের ওই ইনস্টিটিউশনসগুলোর আইন কানুনগুলো বেসিক্যালি কি করে যে কোনো একটা সেকশনসকে, কোনো একটা সেগমেন্টকে, কোনো একটা দেশকে, কোনো একটা কমিউনিটিকে, কোনো একটা রিলিজিয়নকে ব্যাডলি এফেক্ট করে, খারাপভাবে সেখানে তারা মানে খারাপ একটা প্রভাব ফেলে তাদের উপর, একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে তাদের উপর, যে তাদের ক্ষতি হয় ওই নীতিটার কারণে, পার্টিকুলার ওই কমিউনিটিটার হয়তো ক্ষতি হচ্ছে। কারণ এটা একেবারে স্বাভাবিক কথা, মেনে নিতেই হবে যে তুমি যখন সকলের জন্য কমন নীতি তৈরি করবে তখন সকলের সেটাতে লাভ হবে, এটা হতেই পারে না। তোমার উদ্দেশ্য মহৎ, তুমি যে নীতিটা তৈরি করবে সকলের জন্য কমন তৈরি করবে, কিন্তু সকলের উন্নতি হবে না, কারো না কারো ক্ষতি হবে। তো যখন এই ক্ষতিটা হয় তখন দেখা যায় কি যে সেখান থেকে কিছু মানুষ ওই নীতির কারণেই তারা কি হয়, ওই নীতির বিরুদ্ধে চলে যায় এবং ওই নীতিটাকে যারা কন্ট্রোল করে, যারা হোল্ড করে, যারা ওই নীতিটার তথাকথিত প্রতিষ্ঠান হয়, নীতিটার তথাকথিত যারা হচ্ছে লিডার হয়, দেখবে অ্যাটাকটা তাদের দিকেই হয়। তখন ওই ধরনের কিছু এরা তখন হয়ে যায় কি যে এভিলস, সোসাইটিতে যেমন হচ্ছে এভিলস থাকে, গুন্ডা বদমাশ কতগুলো থাকে, ঠিক একই রকমভাবে ইন্টারন্যাশনাল লেভেলেও তোমরা দেখবে যে কতগুলো এভিলস আছে, যে এরা ওই আন্তর্জাতিক আইন কানুনগুলোর, আন্তর্জাতিক লিডারের, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর এরা হচ্ছে কিন্তু বিরোধী হয়ে যায়। এরা আন্তর্জাতিক আইন কানুন প্রতিষ্ঠান লিডারের এরা হচ্ছে শত্রু হয়ে যায়। এরা কারা? এরা হচ্ছে টেরোরিজম, যে একটা টেরোরিস্ট গ্রুপ। তারা কি করে, তারা দেখবে ওই প্রতিষ্ঠানগুলোর বিরোধিতা করার জন্য, তার আইন কানুনগুলোর বিরোধিতা করার জন্য, ওই আইন কানুনগুলোকে তৈরি যারা করার ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, ইনফ্লুয়েন্স ছিল তার একটা হয়তো বেশি, তো তাদের শত্রু হয়ে যায়। তারা কারা? আমরা জানি এই সমস্ত এই লিবারেল একটা ফর্মে বা আজকের দিনে দাঁড়িয়ে আমরা আমেরিকাকে দেখতে পাই, আমরা ইউরোপকে দেখতে পাই। সো সবসময় তোমরা দেখবে যে ইউরোপ সবসময় টেরোরিজমের দেখবে শিকার হয়, টেরোরিজমের শিকার। ইউরোপ দেখবে এই টেরোরিজম দেখবে কোন দেশগুলোতেও তৈরি হচ্ছে না, যেই দেশগুলোতে গিয়ে দেখবে বেশি করে যুদ্ধ হচ্ছে, বেশি করে সেখানে মাইগ্রেশন তৈরি হচ্ছে, বেশি করে দেখবে সেখানে বেশি করে দেখবে সেখানে মাইগ্রেশনের সমস্যা উঠে আসছে, বেশি করে রিফিউজির সমস্যা উঠে আসছে, বেশি করে যুদ্ধ হচ্ছে। তো সেই সমস্ত দেশ থেকেই দেখবে কিছু মানুষ বেরিয়ে এসে তারা ওদেরকেই অ্যাটাক করতে যায়। উদাহরণ নিয়ে নাও, সেখানে তালিবানের কথা নিয়ে, আল কায়দার নাম নিয়ে নাও এবং আইএসের নাম নিয়ে নাও আজকের দিনে। সো এরা দেখবে ওদেরকে অ্যাটাক করে যাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সো এইরকমভাবে আমরা দেখতে পাবো যে আমেরিকাকে আজকে কিন্তু অ্যাটাক যখন করছে 2011 সালে যখন অ্যাটাক করলো তখন দেখবে যে ওই আল কায়দা করলো। কেন?
কারণ ওটাই যে তাদের ইসলামের সেখানে ক্ষতি হয়েছে। গোটা বিশ্বজুড়ে যে লিবারাল নীতি নিয়েছো তুমি, যে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করেছো, সেই সিদ্ধান্তটা ওই ইসলাম ধর্মের কিছু মানুষের যে ফান্ডামেন্টালিজম সেটাতে আঘাত করেছে। তো তারা ওটাকে মেনে নিতে পারেনি, তারা আঘাত করেছে। এবং আফ্রিকাতেও দেখবে আরও ওই ধরনের ইনসার্জেন্ট গ্রুপ বেরিয়ে এসেছে, ইউরোপেও দেখবে এরকম আছে, এশিয়াতেও দেখবে আছে, এইরকম আছে, থাকবে। তারা হয়তো সবাই এখন ওই ইউরোপের মিডিয়ার প্রচলিত শব্দে টেরোরিস্ট তারা নয়, কিন্তু তারা হচ্ছে একটা হিংসাত্মক একটা গোষ্ঠী হিসেবে তারা কিন্তু অবশ্যই বিবেচনা হয়। কারণ তারা হিংসাকে প্রশ্রয় দিয়ে বা হিংসাকে মাধ্যম করে তারা কি করে, ওই লিডারদের ক্ষতি করে, আন্তর্জাতিক কানুনগুলোর ক্ষতি করার চেষ্টা করে, প্রতিষ্ঠানগুলোর ক্ষতি করার তারা চেষ্টা করে, তারা একটা নিজেকে স্যাটিসফাইড করার চেষ্টা করে। সো যাই হোক, লিবারেল পার্সপেক্টিভ থেকে তারা আমরা যদি বলি তাহলে এরা হচ্ছে ওই আন্তর্জাতিক আইন কানুনগুলোর এরা হচ্ছে শত্রু। তো এই ধরনের কতগুলো প্রবলেমও উঠে আসে। আবার দেখবে এই আইন কানুনগুলো যখন তুমি গ্রহণ করছো তখন শুধু সমাজের অল্প কিছু মানুষেরই ক্ষতি হয় না, ইন জেনারেল পরিবেশেরও ক্ষতি হয়। তুমি বলছো আজকে গোটা বিশ্বজুড়ে প্রোডাক্ট সাপ্লাই করবে, চলো আজকে ইন্ডিয়াতে ইনভেস্ট করি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আজকে ইনভেস্ট করি, সেখান থেকে আজকে একটা বড় ধরনের মানে কি বলবো যে খনিজ তেল উৎপাদন করব আমরা, সেই খনিজ তেল পৃথিবী জুড়ে আমরা সাপ্লাই করব। এখন তুমি ওইখানে যখন তুমি খনিজ তেল উত্তোলন করতে যাবে আন্দামানে, তখন ওখানে তো একটা আর্থকোয়েক আসতে পারে, তো সেখানকার মানুষগুলো তো ক্ষতি হতে পারে। এবং শুধু তো ওখানকার মানুষের ক্ষতি হবে না, এর ইম্প্যাক্টটা তো অন্য দেশে গিয়েও পড়বে যারা ইনভেস্ট করেছে ওই খনিগুলোতে। তাদের দেশে টাকা তো এখানে এসে ইনভেস্ট হয়েছে, তো তাদেরও তো ক্ষতি হবে তাহলে। আবার দেখো অ্যামাজনের জঙ্গল কেটে সাফ করে দেওয়া হচ্ছে, একেবারে পরিষ্কার করে দেওয়া হচ্ছে ধীরে ধীরে। ব্রাজিল করছে, এটা তোমরা জানো। সো এটা কেন করছে? কারণ ও চায় যে সবাই তো উন্নতি করছে, পরিবেশকে সবাই ক্ষতি করে উন্নতি করছে, তো আমিও করব। এখন অ্যামাজন জঙ্গল কেটে দিলে ক্ষতিটা কি হবে? যে ওটা হচ্ছে একটা মানে বলা হয় যে এটা হার্ট, পৃথিবীর হার্ট হচ্ছে ওটা। কেন? কারণ ওখানে পৃথিবীর বেশিরভাগ অক্সিজেনের যোগান বা 25% অক্সিজেনের যোগান ওখান থেকে আসে, যেটা বলা হয় যে 25% অক্সিজেনের যোগান ওখান থেকে আসে এত বড় জঙ্গলের কারণে। তাহলে ওইটাকে ধ্বংস করে দেওয়া মানেই হচ্ছে কিন্তু ওটা বিশ্বের ক্ষতি হবে একটা। কিন্তু কথাটা হচ্ছে যে ব্রাজিল তো এটা করবেই, কেন? কারণ বাকিরা তো অনেকে এগিয়ে গেছে, এ তো এগোতে পারছে না, এখন ওকে এগোতে হলে এটা করতে হবে। তো এইরকমভাবে ও হয়তো লার্জ স্কেলে করছে তাই চোখে পড়ছে, কিন্তু প্রত্যেকটা দেশই পরিবেশের ক্ষতি করছে, এবং প্রত্যেকটা দেশই পরিবেশের ক্ষতি করছে নিজেদের উন্নতি করতে গিয়ে। আলটিমেটলি দেখা যাবে কি এগুলোর পেছনে ইউনাইটেড নেশনসের বা বিভিন্ন ধরনের গ্লোবাল এই ধরনের পলিটিক্যাল ইনস্টিটিউশনসগুলোর পলিসিগুলো দায়ী বা নীতিগুলো দায়ী, নইলে দেখবে তাদের নীতির একটা অভাব আছে। এই কারণে তোমরা দেখবে যে ক্লাইমেট চেঞ্জের একটা ইস্যুস সেখানে কিন্তু উঠে আসে। আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে ক্লাইমেট চেঞ্জ আলটিমেটলি এটাকে কিন্তু নেগেটিভলি ইম্প্যাক্ট করছে। যাই হোক, এগুলো আমি বলবো তোমাদের নেগেটিভ আউটকামগুলো, বাট মোটামুটিভাবে বোঝার চেষ্টা করো যে চেষ্টা এরা করছে, পজিটিভলিও চেষ্টা করছে, কিন্তু নেগেটিভ আউটকাম কিন্তু খুব কম নয়। তো যাই হোক, ওভারঅল আমরা দেখতে পাচ্ছি কি যে এরা এসে কী করছে, এরা এসে কিছুই না। লিবারেল ইনস্টিটিউশনে যখন কথা বলছি তখন লিবারালিজম মানেই তারা ইন্ডিভিজুয়ালকে গুরুত্ব দেয়, তারা রাষ্ট্রকে এতটা গুরুত্ব দেয় না। আমরা জানি এগুলো, লিবারালিজম পড়তে গিয়ে পড়েছি যে ইন্ডিভিজুয়ালকে তারা গুরুত্ব দেয়, রাষ্ট্রকে নয়। তো ব্যক্তিকে গুরুত্ব দিতে গিয়ে তারা ব্যক্তির অধিকারগুলোকে গুরুত্ব দেয়। ব্যক্তি মানে কি? ব্যক্তি মানে তার কিছু না, তার অধিকার, তার বেঁচে থাকার সাথে সাথে তার উন্নতি সুনিশ্চিত হওয়া, এবং তার জন্য যে সমস্ত শর্তগুলো খুব আবশ্যিক সেগুলো পূরণ করার চেষ্টা করা। সো এটাই তো তার হিউম্যান রাইটসের কনসেপ্ট। তাহলে আমরা জানি যে পলিটিক্যাল ডিসিশনসগুলো আলটিমেটলি কী হয়, এই বডিজগুলো যে ডিসিশনসগুলো নেয় সেই ডিসিশনসগুলো মানুষের যে অধিকার, সেই অধিকারগুলোকেই সুনিশ্চিত করার চেষ্টা করে। সো এটা হচ্ছে কতগুলো আমরা দেখতে পাবো কি কতগুলো তাদের হচ্ছে উদাহরণ। পলিটিক্যাল গ্লোবালাইজেশনসের যখন আমরা কথা বলছি তখন এই সমস্ত বিষয়গুলো সেখানে আমরা পেয়ে থাকি। এরপরে তোমরা দেখবে কালচারাল গ্লোবালাইজেশনসের কনসেপ্ট। কালচারাল গ্লোবালাইজেশনস মানে যে বললাম যে একটা প্রোডাক্ট শুধু একটা দেশে যাচ্ছে তা নয়, সেই প্রোডাক্টটা যাওয়ার সাথে সাথে তার প্রোডাক্টের কালচারটাও চলে যাচ্ছে। মানে গ্লোবালাইজেশন হওয়ার অর্থই হচ্ছে যে প্রোডাক্টটার সাথে সাথে প্রোডাক্টের কালচারটাও যাচ্ছে, প্রোডাক্টের সাথে সাথে প্রোডাক্টটা যিনি তৈরি করেছে তার ল্যাঙ্গুয়েজটা যাচ্ছে, প্রোডাক্টটা যিনি তৈরি করেছেন তার ভাষাটা যাচ্ছে, তার পোশাক যাচ্ছে, তার সমস্ত রকমের জিনিসগুলো যাচ্ছে, এবং সেই প্রোডাক্টেরও মধ্য দিয়ে দেখবো আরও অনেক কিছু যাচ্ছে। প্রোডাক্টটা ইটসেলফ সেগুলোকে ক্যারি করছে, আর প্রোডাক্টটাকে যিনি ক্যারি করছেন তার মধ্য দিয়েও হয়তো যাচ্ছে। তাহলে আজকে আমরা গোটা বিশ্বজুড়ে যখন ব্যবসা বাণিজ্য করতে চাইছি তখন একটা কমন জিনিস হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ। যদি তুমি ল্যাঙ্গুয়েজ না শেখো, যদি তুমি ল্যাঙ্গুয়েজ না জানো, তুমি ব্যবসা বাণিজ্য করতে পারবে না। তুমি চাইছো চায়না থেকে বিজনেস করতে, এখন চাইনিজ ল্যাঙ্গুয়েজ তুমি জানো না, তুমি বুঝবে কী করে যে মানুষ কি চাইছে সেখানে? সম্ভব নয় সেটা। তাহলে তোমাকে যদি বুঝতে হয় তাহলে তার ল্যাঙ্গুয়েজটা তোমাকে শিখতে হবে।
তুমি আজকে আমেরিকা থেকে বিজনেস করবে ভাবছো, যে তোমার দেশের কোনো একটা কোম্পানি ওখানে গিয়ে ইনভেস্ট করবে এবং ওখানে গিয়ে লাভ করবে। এখন তুমি ওদের দেশের মানুষের ল্যাঙ্গুয়েজই বোঝো না, তুমি কমিউনিকেট করবে কী করে? তাহলে এই ইংরেজিটা শেখা প্রয়োজন। চায়নাতে গেলে চাইনিজটা শেখা প্রয়োজন। ওরা যদি ইন্ডিয়াতে আসে তাহলে হিন্দিটা শেখা প্রয়োজন, বা বাংলাটা শেখা প্রয়োজন, বা সেখানে আমাদের তো কোনো রাষ্ট্রভাষা নেই, আমাদের সমস্ত ভাষাই রাষ্ট্রভাষা হিসেবে, বিশেষ করে 22টা ভাষা যেটা আমাদের সংবিধানে আছে অষ্টম শিডিউলে, সেটাকে আমরা রাষ্ট্রভাষা হিসেবে কনসিডার করি। হ্যাঁ, তো এখন সবগুলোকে তোমাকে শিখতে হবে, নাহলে তুমি ব্যবসা বাণিজ্য তুমি এখানে ব্যবসা করবে কী করে, তুমি লাভ হবে কী করে তোমার? তাহলে ওই সেন্সে কী হচ্ছে যে আমার ল্যাঙ্গুয়েজটা শিখে যাচ্ছে ওরা, ওদের ল্যাঙ্গুয়েজটা আমি শিখছি, প্রত্যেকের ল্যাঙ্গুয়েজ এইভাবে শিখছে। তাহলে কি হলো, ল্যাঙ্গুয়েজেরও কিন্তু এইরকমভাবে একটা গ্লোবালাইজেশনের রূপ ধারণ করলো। খাদ্য, ওরা যখন এখানে আসছে থাকছে, আমার খাবার খেয়ে যাচ্ছে, খেয়ে ভাল লাগছে, তারা আবার বলছে ইন্ডিয়া, ওই দেশে গিয়ে আবার ওই খাবার খেতে শুরু করছে। তো এইরকমভাবে প্রত্যেকের খাবার খাচ্ছে, প্রত্যেকের খাবার খেতে অভ্যস্ত হয়ে যাচ্ছে। আমি যখন ওখানে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে ওদের খাবার খাচ্ছি, খেয়ে অভ্যস্ত হয়ে যাচ্ছি, এটাও সেখানে প্র্যাকটিস করছি। এইভাবেই দেখবে একটা দেশের খাদ্য আর একটা দেশে চলে যায়, এইভাবেই চলে আসে। আমরা আজকে বিরিয়ানির যে কনসেপ্ট, বা আমাদের এখানে যে ধরনের আজকে চাইনিজের যে কনসেপ্ট, এগুলো হয়তো ওই দেশ থেকেই এসেছে, যদিও আজকে ওই দেশের ধারণাগুলোকে আমরা বদলে দিয়েছি। যেগুলো আদৌ আমাদের দেশে চাইনিজ, সেগুলো ওই চায়নাতে গিয়ে তুমি কোনোদিন খুঁজে পাবে না। চাইনিজ মোটেও নয় ওগুলো, আমরা বলি চাইনিজ, কিন্তু ওদের যে নুডলস খায় ওরা, ওদের মতো আমরা নুডলস খেতে শিখেছি, কিন্তু আদতে ওই ওদের নুডলস আর আমাদের নুডলসের মধ্যে পার্থক্য আছে। ওদের নুডলস মানে হচ্ছে সেখানে শুকনো, আমাদের নুডলসের মধ্যে তোমরা দেখবে যে সেখানে কত মশলা আমরা ব্যবহার করে থাকি, আদৌ ওদের মতো নয় সেগুলো। তো আমরা নাম দিয়ে দিয়েছি সেটাকে হয়তো এখন চাউমিন নাম দিয়ে দিয়েছে, কিন্তু আদৌ তো সেটা তুমি পাবে না। ভ্যারিয়েশনস তৈরি হয় এরকম একটা দেশে গেলে, কিন্তু মোটামুটিভাবে দেখো কনসেপ্টটা দেখো যে চাইনিজ, কনসেপ্টটা কিন্তু চাইনিজই, যে ওদেরই খাবার খাচ্ছি আমরা, এটা আমি ফিল করছি যে আমি ওদেরই খাচ্ছি। তো এইরকমভাবে কি হয়, একটা দেশের প্রোডাক্ট আরেকটা দেশে চলে আসে। এখন তুমি ওটা খাও আর না খাও, শব্দটা যখন তুমি উচ্চারণ করছো চাইনিজ, তার মানে চায়নার প্রভাবটা তোমার দেশে বেড়েছে, চায়নার ইনফ্লুয়েন্সটা তোমার দেশে এসেছে। তো এইরকমভাবে আমাদেরটা ওরা খাচ্ছে, ওদেরটা আমরা খাচ্ছি, খেতে খেতে কী হচ্ছে, গ্লোবালাইজড রূপ ধারণ করে নিয়েছে। তো এইরকমভাবেই আবার দেখবে প্রচুর মানুষ যেহেতু তারা ওই দেশে গিয়ে থাকছে, তো এখন রাতারাতি তো তারা ফুড হ্যাবিট চেঞ্জ করতে পারবে না। যারা গেছে ওখানে চাকরি করতে, তারা গেছে ওখানে ব্যবসা বাণিজ্য করতে, রাতারাতি তো তারা আর ওখানে গিয়ে ওদের খাবার খেতে অভ্যস্ত হতে পারবে না। ওদের ওই রকম শাকসবজি কাঁচা খায় ওরা, খেতে পারবে না। আমাদের খাবারটা হয়তো আলাদা, এটা খেয়েই সে বড় হয়েছে, তার শরীর, তার পেট, তার মুখ, তার আমাদের লোকাল খাদ্যে হয়তো অভ্যস্ত হয়ে গেছে। তাহলে কি করতে হবে, তাহলে এইখানকার প্রোডাক্টগুলো ওইখানে যারা আছে তাদের জন্য সাপ্লাই করতে হবে। তো এখানকার প্রোডাক্ট ওখানে গিয়ে সাপ্লাই করছি আমরা, তাহলে ওই দেশে একটা বড় মার্কেট সেখানে তৈরি হচ্ছে, এবং ওই দেশেরও মানুষের যদি সেটা কমন একটা প্রোডাক্ট হয়, তাহলে ওদেরও জন্য আমরা একটা মার্কেট পেয়ে গেলাম। তাহলে এইরকমভাবে কী হয় যে খাদ্য, সেই খাদ্যটাও কিন্তু খাদ্য বা র মেটেরিয়ালস খাদ্যের, সেগুলো কী হয়, একটা গ্লোবালাইজড রূপ ধারণ করে। ফ্যাশনস তোমরা জানো, ফ্যাশনসও এটাই, এই অর্থেই হয়েছে, যেটা জিন্সেরই কথা বলতে পারো, যেটা একটা সময় তৈরি করা হয়েছিল সেখানে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্সদের জন্য, মোটা কাপড়ের ভাবনা থেকে, যাতে বারবার সেটা ছিঁড়ে না যায়, ছিঁড়ে যাওয়াটাকে আটকানোর জন্য মোটা কাপড়ের ব্যবহার হচ্ছিল, সেটাই আজকের দিনে যে ফ্যাশন হয়ে গেছে, আমরা সেটাকে একটা বিভিন্নভাবে এটাকে ব্যবহার করছি। তো এইরকমভাবে আমাদের দেশের ফ্যাশন ওদের কাছে গেছে, ওদের দেশের ফ্যাশন আমাদের দেশে এসেছে, এটা হচ্ছে। আমাদের দেশে শাড়ি দেখবে এই এশিয়াতে অনেক মানুষ পরে, অনেক মহিলারা পরে, ইউরোপেও দেখবে পড়ছে আজকাল। তো ওদের দেশের আমরা ড্রেস পোশাক আমাদের দেশে নিয়ে এসেছি। তো এইরকমভাবে তোমরা দেখবে যে পোশাকের সাথে তার ফ্যাশনস, এগুলোও কিন্তু ক্যারি হয়। তো এইরকমভাবে আমরা দেখতে পাবো, এবং এগুলোকে ক্যারি করার কাজগুলো করে মিডিয়া ইটসেলফ। মিডিয়া নিজেও এইরকমভাবে গ্লোবালাইজড হয়েছে, এবং মিডিয়া নিজেও ওটাকে ক্যারি করছে, অন্যান্য প্রোডাক্টগুলোকে সে ক্যারি করছে। তো এইরকমভাবে আমরা গ্লোবালাইজেশনসের একটা রূপ দেখতে পাচ্ছি, যেখানে বর্ডারের কোনো কনসেপ্ট থাকে না, ইজিলি সেখানে যাচ্ছে, একটা দেশ আর একটা দেশে গিয়ে ইজিলি ব্যবসা বাণিজ্য করছে। আগেকার দিনের যে কনসেপ্ট, প্রোটেকশনিস্ট যে পলিসি, যে একটা দেশ আর একটা দেশকে ঢুকতে দেবে না, সেই কনসেপ্ট আর নেই। এটা ন্যাশনালিজম পড়াতে গিয়ে তোমাদের বলবো, ন্যাশনালিজমের কনসেপ্ট, কিন্তু মোটামুটি ভাই বুঝে নাও যে এইখানে ওইগুলো আর নেই। এখন এখানে বর্ডারের কনসেপ্টটা উঠে গেছে, বর্ডারে বাধা দেওয়ার কনসেপ্টটা উঠে গেছে, বা প্রোডাক্টের উপর ট্যাক্স বসিয়ে তাকে বাধা দেওয়ার কনসেপ্টটা অনেকটাই এখন মিনিমাইজ করা গেছে। টাইম টু টাইম একটুখানি নেগেটিভ দিকে রান করে, একটুখানি মাঝে মাঝে একটু উত্থান পতন হয়, যেমন এই মুহূর্তে যেমন দেখবে আমেরিকাতে হচ্ছে ট্যাক্স ইম্পোজ হচ্ছে বা ট্যারিফ ইম্পোজিশন হচ্ছে, মাঝে মাঝে একটু কিছু অল্প সময়ের জন্য এটা হয়, কিন্তু ওভারঅল ট্রেন্ড হচ্ছে লিবারালাইজেশন, গ্লোবালাইজেশনেরই। সো আমরা দেখতে পাচ্ছি এইরকমভাবে গ্লোবালাইজেশনস হচ্ছে। শুধু কি এটাই না, কালচারের মধ্যে তোমরা দেখতে পাবে যে শিখি, কালচারের মধ্যে যেমন দেখতে পাবে যে হলিউডের প্রচুর গান, হলিউডের সিনেমা আমাদের দেশে আসছে, আমরা সেটাকে দেখছি। আবার দেখবে আমাদের বলিউডের প্রচুর গান ওদের দেশে যাচ্ছে। আর এখনকার দিনে যেমন দেখবে যে কে পপ কালচার বা কোরিয়ান ওয়েব, যেটাকে আমরা বলছি কোরিয়ান ওয়েব, যে কোরিয়ার যে কালচার, তাদের যে পপুলার কালচার, যে তার মিডিয়ার মাধ্যমে যেগুলো আসছে, সোশ্যাল মিডিয়ার যে ইনফ্লুয়েন্সার, তো তাদের মাধ্যমে আমরা কোরিয়ার কালচারগুলোকে শিখছি। আমাদের ইয়াং জেনারেশনস যদি বলো, তাহলে কোরিয়া
কোরিয়ার দেখবে পপ কালচারের উপর বিশেষভাবে তারা মানে ক্রাশ বা তাদের একটা বড় ক্রাশই হচ্ছে দেখবে ইয়াং জেনারেশনের কোরিয়া, যতটা হলিউড তার থেকে অনেক বেশি কোরিয়া তাদের কাছে। সো এইরকমভাবে তোমরা দেখবে যে একটা একটা নতুন ওয়েব সেখানে তৈরি হচ্ছে। তো আমাদেরটা আবার ওদের দেশে যাচ্ছে, হয়তো ওদের দেশে এক্স্যাক্ট না গেলেও অন্যান্য দেশগুলিতে যাচ্ছে। এইরকমভাবে তোমরা দেখবে যে একটা কালচারের কিন্তু একটা গ্লোবালাইজেশনস হচ্ছে, ফুড চেইন সিস্টেম এরকমভাবে গড়ে উঠছে, সমস্ত কিছুরই এইরকমভাবে গ্লোবালাইজেশনস হচ্ছে। তো এইরকমভাবে তোমরা দেখবে যে এক প্রকার কি হচ্ছে যে শুধুমাত্র যে ওয়েস্টার্নাইজেশনের কনসেপ্ট ছিল সেই ওয়েস্টার্নাইজেশনের কনসেপ্টগুলো কিন্তু মিনিমাইজ হচ্ছে, শুধুমাত্র যে হোমোজেনাইজেশনস যেটা ছিল ওয়েস্টার্নের বা ইউরোপ সেন্ট্রিসিজম যেটা ছিল সেটার একটা কনসেপ্টটা ডিমিনিশ হচ্ছে, এবং লিবারালাইজেশনে আলটিমেটলি কী করছে, মানুষকে কিন্তু ইম্যানসিপেশন বা স্বাধীনতা দিচ্ছে। এগুলো আমরা জলের মতো কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি, জলের মতো এগুলো পরিষ্কার দেখতে পাচ্ছি যে এই জিনিসগুলো হচ্ছে। তো কালচার কিন্তু এইরকমভাবে কিন্তু স্প্রেড করছে, গ্লোবালাইজেশনের রূপ ধারণ করেছে। টেকনোলজিক্যাল গ্লোবালাইজেশনসের কথা বলতে পারি আমরা। টেকনোলজিক্যাল গ্লোবালাইজেশনস, যদি আজকের ক্লাসটা আমি বেশি লম্বা করব না, আমি এই টেকনোলজিক্যাল গ্লোবালাইজেশনস, সোশ্যাল গ্লোবালাইজেশনস বলে আজকে ছাড়বো, পরের দিন আমি এটাকে টানবো, কারণ 2-3 দিন লাগবে, এটা আমাদের টাইম নিয়ে বলবো। অনেক কিছু আছে, এগুলো বুঝে গেলে তোমাদের মুখস্থ করতে হবে না, মনে রাখাটা সহজ, যদিও অনেকেই তোমরা এগুলো শুনেছো, কিন্তু তারপরেও এটা তোমাদের অনেক কাজে আসবে। কি আছে এখানে? টেকনোলজিক্যাল গ্লোবালাইজেশনস। টেকনোলজিক্যাল গ্লোবালাইজেশনস মানে একটা দেশে টেকনোলজি তৈরি হয়েছে, অন্য দেশে সেটা ছড়িয়ে যাচ্ছে। যেমন আইসি, হ্যাঁ, আইসি তৈরি হয়েছে। আইসি এটাকে বলা হচ্ছে সেমিকন্ডাক্টর, যেগুলোকে আমরা বলি সেমিকন্ডাক্টর। ছোটো 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 জিনিস তৈরি করে ফেলেছে, দেখবে ওই তাইওয়ান এবং চায়না এবং কোরিয়া, হ্যাঁ, এবং জাপান, এরা দেখবে ছোটো 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 মাইক্রোচিপস তৈরি করেছে, ছোটো ছোটো দেখবে সেখানে তারা হচ্ছে এইরকমভাবে তোমরা দেখবে সেমিকন্ডাক্টর তৈরি করেছে, সেগুলো অন্য দেশে চলে যাচ্ছে। অন্য দেশে গিয়ে সেগুলোকে অ্যাসেম্বল করে সেগুলোকে হয়তো একটা প্রোডাক্ট বানানো হলো, ওই দেশের প্রোডাক্টটা আবার দেখবে অ্যাসেম্বল হয়ে আবার এই দেশে এসেই বিক্রি হচ্ছে। এবং একটা প্রোডাক্ট বিশ্বের বিভিন্ন দেশে বানানো হচ্ছে। আজ যেটা আমরা মোবাইল ব্যবহার করছি, আমার কাছে দেখবে এখানে রেডমির মোবাইল আছে, কিন্তু এই রেডমির মোবাইলটা চায়না তৈরি করেছে, কিন্তু এই চায়নার প্রোডাক্টের মধ্যে তোমরা দেখবে হয়তো অনেক তার মাইক্রো কন্ডাক্টর দেখবে হয়তো কোরিয়া থেকে এসেছে, অনেক কন্ডাক্টর তোমরা দেখবে হয়তো জাপান থেকে এসেছে বা তাইওয়ান থেকে এসেছে, এবং ইন্ডিয়াতে এসে হয়তো এটা অ্যাসেম্বল হয়েছে। চায়নার কোম্পানি হতে পারে, কিন্তু চায়নাতে অ্যাসেম্বল হয়নি, ইন্ডিয়াতে এসে অ্যাসেম্বল হয়েছে এবং ইন্ডিয়ার মার্কেটে এসে বিক্রি করা হয়েছে। এবং এটার সাথে জড়িত, রেডমির সাথে জড়িত একটা বড় লেবারটা কোথাকার? লেবারটা হচ্ছে ইন্ডিয়ার। তাহলে এই যে প্রোডাক্টটা আমি ব্যবহার করছি, এই প্রোডাক্টটা ব্যবহার করার সঙ্গে সঙ্গে দেখো অনেকগুলো দেশ কানেক্টেড হয়ে গেছে, ওই কানেকশানে কিন্তু এটা তৈরি সম্ভব। এবং এর প্রোডাক্টটা গ্লোবালাইজেশনসের এসে এসে তাগিদটা এটাই হয়েছে যে সস্তায় মানুষকে আরও অনেক বেশি সার্ভিস দেওয়া, আরও অনেক বেশি ফেসিলিটিস দেওয়া। তাহলে আজকে দেখো এই প্রোডাক্টটা একটা সময়, তোমরা আমি জানি না কত সালে ফোন কিনেছো, আমি প্রথম ফোন কিনেছিলাম 2007 সালে, 8 সালে ফোন কিনেছিলাম। 2008 সালে আমি প্রথম ফোন কিনেছিলাম। আজ থেকে ধরে নাও কত বছর, এদিকে 5 আর ওদিকে হচ্ছে 3, 18 বছর আগে আজ থেকে কিন্তু আমি মোবাইল কিনেছিলাম। আজ থেকে 18 বছর আগে মোবাইল কিনেছিলাম। তোমাদের অনেকের হয়তো জন্মই হয়নি তখন, তো বা হয়েছিল হয়তো, তখন তোমরা বাচ্চা ছিলে। 18 বছর আগে আমি মোবাইল কিনেছিলাম তখন, ঠিক আছে? আমার আগেও আরও অনেকে কিনেছিল, শহরে অনেক ফেমাস, গ্রামের দিকে ছিল না। সো 18 বছর আগে আমি মোবাইল কিনেছিলাম তখন ওই মোবাইলটার খরচ ছিল, দাম ছিল হচ্ছে 4000 টাকা, এবং সার্ভিস খুব কম ছিল। আজকে ওর থেকে আমি 1000 গুণ বেশি সার্ভিস পাচ্ছি এবং কোয়ালিটি অনেক বেশি কিছু পাচ্ছি। সামান্য কিছুই আমাকে আজকে বেশি টাকা পে করতে হচ্ছে তার জন্য, মানে হিসাব করে দেখলে। তো এই যে সার্ভিসগুলো আমি পাচ্ছি, এটা পসিবল হচ্ছে এই কারণেই, কারণ দেশগুলোর মধ্যে কমিউনিকেশনসটা বৃদ্ধি পেয়েছে বলে। কেউ সেমিকন্ডাক্টর তৈরি করেছে, তো সেখানে কেউ বডিটা তৈরি করেছে, কেউ সেখানে স্ক্রিনটা তৈরি করেছে, কেউ ব্যাটারিটা তৈরি করেছে, কেউ ব্যাটারির প্রোডাক্টটা সাপ্লাই করেছে। দেখবে যে এগুলোকে আজকে আমরা এগুলোকে কি বলা হয়, এটাকে এগুলো নিয়ে দেখবে বিজনেস হচ্ছে আজকে খুব, মানে চায়না যেমন সাপ্লাই বন্ধ করে দিচ্ছে মাঝে মাঝে, ঠিক আছে? এটাকে রেয়ার আর্থ যেটাকে আমরা বলি, রেয়ার আর্থের যে প্রোডাক্টগুলো, তো ব্যাটারির জন্য যেগুলো কাজে আসে। তো আজকে দেখো এই যে প্রোডাক্টগুলো, এগুলো কিন্তু হয়ে যাবে। ব্যাটারি একটা সময় দেখবে, আমি তো একাধিক ফোন কিনেছি, এটা আমার 20-22 নম্বর ফোন হবে। আমার একাধিক ফোন ছিল আমার আগে। সো একাধিকবার ফোন আমাকে বদলাতে হয়েছে এই কারণে যে ব্যাটারিটা খারাপ বলে, ব্যাটারি ব্লাস্টও করে গেছে। কিন্তু আজকের দিনে হচ্ছে না, আজকের দিনে টিকে আছে। তার কারণই হচ্ছে যে এটার সাথে অনেকগুলো লেবারেরও জড়িত আছে, অনেক ব্রেন জড়িত আছে। সো অনেকগুলো দেশের, অনেকগুলো মানুষের, অনেকগুলো ইন্ডাস্ট্রির এখানে কিন্তু পার্টিসিপেশন আছে, তবেই গিয়ে এই প্রোডাক্টটা তৈরি হয়েছে। এবং এই প্রোডাক্টটা বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে কিন্তু আজকে সাপ্লাই হচ্ছে এবং প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের কমিউনিকেশন গড়েছে। তো আলটিমেটলি কী হচ্ছে, এই প্রোডাক্টটা কিন্তু গ্লোবালাইজেশনসকে জন্ম দিয়েছে। প্রত্যেকের মধ্যে মানে এই প্রোডাক্টটা যদি তৈরি করতে হয়, তাহলে এটা একেবারে আবশ্যিক শর্ত
যে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা কিন্তু ওয়েল কমিউনিকেশনস থাকতে হবে, ওয়েল ট্রানজ্যাকশনস থাকতে হবে, ওয়েল ইকোনমিক একটা কমিউনিকেশনস থাকতে হবে, এটা কিন্তু থাকতে হবে বা ফ্লো থাকতে হবে, তবেই গিয়ে সম্ভব। তাহলে আজকে টেকনোলজি এসে এটা কিন্তু সম্ভব হয়েছে, বা টেকনোলজির কারণে এটা কিন্তু পসিবল হয়েছে। টেকনোলজি সেটা যেমন একদিকে করেছে, আবার দেখবে ওই বাকিগুলোও সেখানে করেছে। তো আলটিমেটলি আমরা দেখি আবার টেকনোলজি এসে যেটা করেছে সেটা হচ্ছে কি, টেকনোলজি এসে মানুষকে এটা শেখাচ্ছে, টেকনোলজি এসে এটা মানুষকে শেখাচ্ছে যে মানুষের সাথে মানুষের কমিউনিকেশন যত বেশি ভালো হবে তত ভালো হবে। আমি এটা কোথা থেকে শিখছি? ইউটিউব থেকে শিখছি। তাহলে টেকনোলজি এসে আমাকে শেখাচ্ছে, ইউটিউব আমাকে শেখাচ্ছে, আমাদের সবাইকে শেখাচ্ছে যে আমরা একটা দেশের সাথে একটা দেশের সম্পর্ক যত নিবিড় হবে, যত ভালো হবে, যত কোঅর্ডিয়াল হবে, সৌহার্দ্যপূর্ণ হবে, তত বেশি কী হবে, তত বেশি সবার লাভ হবে। তাহলে এইটার মধ্য দিয়ে আলটিমেটলি কী হচ্ছে, আরও কিন্তু লাভের জায়গাটা কিন্তু স্প্রেডও হচ্ছে। সো এক তো টেকনোলজি তো হচ্ছেই, গ্লোবালাইজ তো হচ্ছেই মানুষের চাহিদার দিক থেকেই, আবার অন্যদিকে আমরা দেখব যে এটার কারণও আরও অনেক, এটা কিন্তু একটা শক্তি বৃদ্ধি পাচ্ছে তার, বা আর একটা ডেভেলপমেন্টস হচ্ছে। তো এইরকমভাবে তোমরা দেখবে যে গুগল আছে, ফেসবুক আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ আছে, এবং এগুলো তো সবই আমেরিকান। এছাড়াও আরও অনেকে আছে যেগুলো আমেরিকান নয়, যদিও আমেরিকান যেগুলো নেই সেগুলোর অনেকগুলো আমরা ব্যান করে দিই, বিশেষ করে চাইনিজগুলো। কিন্তু কোরিয়ানদের অনেক কিছু আছে, সফটওয়্যারের নাম অনেক তোমরা শুনে থাকবে, যেগুলো নামও তোমরা জানো না, এগুলো পপুলার তাই জানো তোমরা। সো এগুলো দেখবে আজকে গ্লোবালাইজড রূপ ধারণ করেছে, একটা দেশে সে ব্যবসা বাণিজ্য করছে না, এবং ওটা তৈরি করার জন্য একটা দেশেরই মানুষ সেখানে এনাফ নয়, ওটা মার্কেটে নিয়ে আসার জন্য একটা দেশের মানুষ এনাফ নয়, ওটাকে বিক্রি করার জন্য একটা দেশেরই মানুষ এনাফ নয়, এটা অনেকগুলো দেশের অনেক মানুষের পার্টিসিপেশন আছে। সো এটা আলটিমেটলি কী করেছে, মানুষের মধ্যে মানুষের কমিউনিকেশন বাড়িয়ে দিয়েছে, রাষ্ট্রগুলোর সঙ্গে রাষ্ট্রগুলোর কমিউনিকেশনসটাকে বাড়িয়ে দিয়েছে, ব্যারিয়ার্সগুলো রিডিউস করতে বাধ্য করেছে, এবং আলটিমেটলি একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ওয়েবের কনসেপ্ট কিন্তু জেনারেট হয়েছে। এবং এটাই এসে আলটিমেটলি কী করলো, টেকনোলজিকে যখন এইরকমভাবে শেপ দেওয়া হলো, এইরকম ভাবনা থেকে যে যদি আজকে আমরা অমুক জিনিসটা তৈরি করি, তাহলে অমুক জিনিসটা অমুক দেশের মানুষের চাহিদা, তাহলে সেই চাহিদাটা পূরণ করবে, ওদের চাহিদা পূরণ হবে মানে আমাদের লাভ হবে। এই ভাবনা থেকে আলটিমেটলি কী হয়েছে, ইকোনমিক বা টেকনোলজিক্যাল গ্লোবালাইজেশনসের রূপ ধারণ করেছে, এবং ফার্দার এই টেকনোলজিক্যাল গ্লোবালাইজেশনসই আবার দেখবে ইকোনমিক গ্লোবালাইজেশনসকে এক্সটেন্ড করেছে। অর্থাৎ টেকনোলজি যেমন যেমন শক্তি বৃদ্ধি পেয়েছে, তার টেকনোলজির যেমন আকার যেমন বা ক্যাপাসিটি যেমন বৃদ্ধি পেয়েছে, তার ক্ষমতা যেমন বৃদ্ধি পেয়েছে, হ্যাঁ, তেমনি তেমনি দেখবে ইকোনমির গ্রোথটা কিন্তু হয়েছে, তেমনি তেমনি দেখবে মানুষ ইকোনমিক কোঅপারেশনসগুলো বৃদ্ধি পেয়েছে, ইকোনমিক গ্লোবালাইজেশনস ইন জেনারেল এরকমভাবে একটা প্রপার শেপ নিতে পেরেছে। সো এগুলো আমরা কিন্তু জানি এই জিনিসগুলো। এরপরে দেখো এখানে বলেছে এনভায়রনমেন্টাল গ্লোবালাইজেশনস। আমরা জানি যে যখন তুমি ব্যবসা বাণিজ্য গোটা পৃথিবী জুড়ে করছো, তখন আমরা জানি গোটা পৃথিবীর কমন কনসার্নও আছে। কমন কনসার্নটা কি, যে প্রত্যেকে নিজেদের লেভেলে হয়তো উন্নতি করতে গিয়ে সাথে ক্ষতিও করছে। আমরা যা কিছু খাচ্ছি, যা কিছু পড়ছি, যা কিছু উপভোগ করছি, সব তো পরিবেশের উপরে। আমার এই পুরো বডিটা দাঁড়িয়ে আছে পরিবেশের উপরে। এখানকার যা কিছু ঘরে দেখছো সব ওই মাটি থেকে উত্তোলন হয়েছে, পরিবেশ থেকে উত্তোলন হয়েছে, এগুলো সব আকাশ থেকে নিয়ে আসা হয়নি, সবই মাটি থেকে। এই যে প্লাস্টিক ধরে আছে, সেটাও দেখবে উত্তোলনটা হয়তো মাটি থেকে হয়েছে। এই যে আজকে এখানে তোমরা এত বড় একটা স্ক্রিন দেখতে পাচ্ছ, সেটাও আজকে তোমার নিজের বডিটা দেখো এখানে পুরো পরিবেশের উপর দাঁড়িয়ে আছে। সো আমরা যা কিছু করছি, যা কিছু দেখছি, যা কিছু আমাদের ঘরে আসবাবপত্র আছে, যা কিছু আমাদের কাছে কাগজপত্র আছে, সব পরিবেশ থেকে। তাহলে পরিবেশকে আমরা কি করছি, আমরা এখানে এক প্রকার এক্সপ্লয়েট করে নিজেদের উন্নতিটা করছি, মেটেরিয়ালিস্টিক ডেভেলপমেন্টটা আমরা করছি, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা তৈরি করছি, আমরা সেখানে বস্তু তৈরি করছি, সেটা দিয়ে নিজেদের আমরা হয়তো হ্যাপিনেসটাকে ইনশিওর করছি বা গ্রোথটাকে ইনশিওর করছি, দুটোই করছি। এখন এটা করতে গিয়ে আমরা বারে বারে এই যে পরিবেশকে যে ক্ষতি করছি, আলটিমেটলি পরিবেশ তো তার রিভেন্সটা তো নেবে, কারণ পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে গেলে সে পরিবেশ কী করবে, সে আবার ভারসাম্য ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করবে। তো ভারসাম্য যখন সে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করবে, তখন সে দেখবে সেখানে হয়তো বন্যা হবে, নইলে দেখবে খরা হবে, নইলে দেখবে ঝড় হবে, হ্যাঁ, এইগুলো দেখবে স্বাভাবিক নিয়মে হবে। সে দেখবে যেমন আমরা প্রচুর পরিমাণে আমরা দূষণ করি, আমরা ধোঁয়া ধুলো দূষণ আমরা করি, আমরা সমুদ্রকেও দূষিত করি, আমরা বায়ুকে দূষিত করি, এবং সেই বায়ুর মধ্যে যে কণাগুলো ধূলিকণা আছে সেগুলো দেখবে সমুদ্রের একটা জায়গায় গিয়ে সেখানে ঘুরপাক খাচ্ছে, খেতে 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 দেখবে সেখানে সে একটা বড় শক্তি লাভ করছে, করতে করতে একটা ঘূর্ণিঝড়ের রূপে সেখানে এসে এটা দেখবে সেখানে আশেপাশে যে শহরগুলো আছে, যে স্থল আছে, সেই স্থলে এসে ঝাপটা মারছে, তার যেদিকে হাওয়ার ফ্লো আছে সেদিকে এসে সে ঝাপটা মারছে, মেরে কী করছে, যা কিছু ওখানে দূষণ ছিল সব ফিরিয়ে দিল, ও নিজের কাছে কিছু রাখলো না। তো আমরা সমুদ্রে যে জলে আমরা এত কিছু নোংরা মিশিয়েছি, সেগুলোও দেখবে নিয়ে এসে ফেলে দেয়। সবগুলো হয়তো আসে না, কিন্তু অনেকটাই সেখানে কিন্তু চলে আসে। এই যে দূষণ যেটা হয়েছিল সমুদ্রের উপরে,
বায়ুকে দূষিত করেছি অনেক বেশি, সেখানে আমরা বায়ুর মধ্যে একটা পাওয়ার জেনারেট করে দিয়েছি ক্ষতিগ্রস্ত করে, তো আবার সে নিজের ব্যালেন্সটাকে টিকিয়ে রাখার জন্য সে কিন্তু ওগুলো আমাদেরকেই আবার ফিরিয়ে দিয়ে দেয়। সো এইরকম যে এটা ব্যালেন্স যে এটি চলতেই থাকে, এই যে ব্যালেন্সটা এটা চলতেই থাকে, এই যে ব্যালেন্স সাইকেলটা চলতেই থাকে। এখন বিষয়টা হচ্ছে আমরা তো এর দ্বারা তো ক্ষতিগ্রস্ত হয়েছে, এটাকে যদি তোমাকে আটকাতেই হয় তাহলে প্রত্যেকটা দেশই তো প্রত্যেকটা নিজেদের দেশের লেভেলে তো ক্ষতি করছে। এখন এই ক্ষতিটার সাথে আমাদের একটা গ্লোবাল ইকোনমিক যে ফোর্স সেটা তো জড়িত আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কেন? কারণ আমি যেটা প্রডিউস করছি সেটা তো আমার নিজের যেমন লাভের কথা ভেবে প্রডিউস করছি, তেমনি যাকে আমি সেটা সাপ্লাই করছি সে সেটাকে কনজিউম করার মধ্যে দিয়ে তারও তো লাভ হয়েছে। আজকে আমরা ধরো গার্মেন্টস প্রোডাক্টে খুব ভালো করে থাকি, বা আমরা ধরো পাট চাষ করে থাকি, তাহলে পাট আমরা চাষ করি, কিন্তু চাষ করতে গিয়ে আমরা যে পরিমাণে সেখানে আমরা আমরা বায়ুকে দূষণ করি, জলকে দূষণ করি, যে পরিমাণ আমরা সেখানে দেখবে যে আরও অনেক ওই যে সার তৈরি করার জন্য যে ধরনের আবার ক্ষতিগুলো হয়, ওভারঅল এই ক্ষতিগুলো আমরা করছি। কিন্তু এই পাটটা পাওয়ার ফলে বা প্রোডাক্টগুলো পাওয়ার ফলে তাদের লাভ হয়েছে, তাহলে ওদের লাভ যখন হচ্ছে তাহলে ক্ষতির ভাগিদারটা তো তাদেরও হতে হবে। আমাদের লাভ হচ্ছে আমরা কি করেছি, কিন্তু লাভের ভাগিদারটা তো আমি একাই নই, ওরাও তো নিয়েছে লাভের ভাগটা। তাহলে ওরাও যদি যেহেতু লাভের ভাগটা নিয়েছে তাহলে ক্ষতির ভাগটাও তাদেরকে নিতে হবে। তাহলে এই জায়গা থেকে দেখবে একটা কমন কনসার্ন তৈরি হয়েছে যে লাভটা যেহেতু দুজন মিলে নিয়েছে তাহলে ক্ষতিটাও দুজনভাবে বা সবাই মিলে যেহেতু লাভটা নিয়েছে তাহলে ক্ষতিটাও সবাইকে শেয়ার করতে হবে, সবাইকে সেখানে তার পার্টিসিপেশন থাকবে, ক্ষতিটা যাতে না হয় সেটা মিটিগেট করার জন্য, এনশিওর করার জন্য। আবার দেখতে পাবো আমরা যে নিজের লেভেলে আমরা ক্ষতি করতে গিয়ে আমি ওদেরও ক্ষতি করে বসেছি ওভারঅল। আমি তো ভাবিও নি ওদের ক্ষতি হবে, কিন্তু হয়, নিজের লেভেলেই হয়তো করেছি, বা ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টগুলোও যেই কারণে পরিবেশে গুরুত্ব দেয় না সেই কারণে ক্ষতি হয়। সো ওভারঅল আমরা নিজেদের হোক বা অন্যের জন্য হোক করতে গিয়ে যে প্রোডাক্টের যে আমরা যেভাবে মেটেরিয়ালিস্টিক জীবনযাপন করছি, যেভাবে আমরা পরিবেশকে শোষণ করছি, সেগুলো একটা কমন কনসার্ন তৈরি করেছে যে আজকে আমি জঙ্গল কেটে দিচ্ছি মানে আমারই ক্ষতি হবে তা নয়, তোমারও ক্ষতি হবে। তাহলে এই জায়গা থেকে সমস্ত দেশগুলোর মধ্যে একটা কমন কনসার্ন গড়ে উঠেছে যে পরিবেশটাও আজকে কিন্তু গ্লোবালাইজড হয়ে গেছে, শুধু প্রোডাক্টটা গ্লোবালাইজড হচ্ছে না, প্রোডাক্টটা তৈরি করার সাথে সাথে প্রোডাক্টটা যেমন হচ্ছে অনেক সুবিধা দিচ্ছে সবাইকে, তেমনি প্রোডাক্টটা তৈরি হওয়ার ফলে যে ক্ষতিগুলো হচ্ছে, পরিবেশের যে ক্ষতিটা হলো সেই ক্ষতিটাও তো ওইখানে সীমাবদ্ধ নয়, অন্য দেশেগুলো তো ঢেউটা পড়ছে, সরাসরি হোক কিংবা প্রত্যক্ষভাবে হোক কিংবা অপ্রত্যক্ষভাবে হোক, ডিরেক্টলি হোক কিংবা ইনডিরেক্টলি হোক। তাহলে আলটিমেটলি এর ভাগিদারিটাও সবাইকে নিতে হবে। তো এইরকমভাবে কী হচ্ছে, পরিবেশটা একদিকে ক্ষতির কারণে গ্লোবালাইজড হয়েছে, অন্যদিকে ক্ষতিটাকে পুষিয়ে নেওয়ার কারণেও কিন্তু গ্লোবালাইজেশনের একটা রূপ ধারণ করেছে এনভায়রনমেন্ট। এগুলো আমাদেরকে ভালো করে বুঝতে হবে। তো যখন আমরা গ্লোবালাইজেশনের কথা বলছি তখন লাভ এবং ক্ষতি দু জায়গা থেকেই এটার কিন্তু গ্লোবালাইজেশন হচ্ছে। সোশ্যাল গ্লোবালাইজেশনের যদি কথা বলো তাহলে সোশ্যাল গ্লোবালাইজেশনে তোমরা দেখবে যে সেখানে সোশ্যাল কানেক্টিভিটি গড়ে উঠছে, হিউম্যান ইন্টারাকশনস হচ্ছে, মানুষের সাথে মানুষের বর্ডারের কনসেপ্টগুলো থাকছে না। যেমন চায়না দেখবে তোমরা এই দুদিন কালকে বা কালকেই বোধ হয় দেখবে ৭৬টা কান্ট্রিজের জন্য ভিসা ফ্রি সিস্টেম তারা ইন্ট্রোডিউস করেছে, যে ৭৬টা দেশের মানুষ উইথাউট ভিসা সেই দেশে যেতে পারবে। মানে আগে তার মানে ভিসা নিতে হতো, ভিসা নেওয়াটা কত ঝামেলার যারা নিয়েছো তারাই ভালো করে জানবে। ঝিলিক আছে কিনা আমি জানি না, ঝিলিক যেমন বাংলাদেশে যাওয়ার জন্য যে যেতেই পারলো না, বেচারি ইচ্ছে হয়েছিল তার যাবে, বাংলাদেশে যেতেই পারলো না। আমি একটু আর্লি করেছিলাম তাই পেলাম, কিন্তু ও যেতে পারলো না, ২-৪ দিন হয়তো লেট করেছিল কিন্তু পেলো না। যেদিন ও যাবে বাংলাদেশে সেই দিন ওর কাছে ওর ভিসাটাই এসেছে, তো কী করে যাবে? তাহলে এই যে বাধা দিল ওকে ওই দেশে যেতে, ওই দেশে ও গেলে ওই দেশের কালচার সম্পর্কে শিখতে পারতো, জানতে পারতো, ওই দেশে নিয়ে গবেষণা করার একটা সুযোগ হতো, তার এই গবেষণাটা ওই দেশের মানুষের অভাব খামতিগুলোকে হয়তো দেখাতো, ওই দেশের মানুষের সাথে সেটা হয়তো উন্নতি হতো, কিন্তু সেটা তো হলো না। কিন্তু চায়না এটা দেখবে, চায়না এটা করেছে কি যে সে এখন আরও নিজের উন্নতি করতে চায়, সেই কারণে এখন ভিসার কনসেপ্টই তুলে দিল যে ভিসা ফ্রি এন্ট্রি, তুমি যাও ওখানে ওদের দেশে ঘটুক। এবং ইউরোপের বেশিরভাগই উন্নত দেশগুলোকে এই সুযোগটা তারা দিয়েছে। তো এখন ওরা ওখানে যাবে মানে কি, চায়নাতে গিয়ে প্রচুর ইনভেস্ট করবে, তারা প্রচুর গিয়ে সেখানে মানে ইনভেস্ট করবে, চায়নার কালচার শিখে আসবে তারা, মানে ট্যুরিস্ট হিসেবে সেখানে যাবে, সেখানকার প্রোডাক্ট খাবে, সেখানকার বিভিন্ন জায়গায় ঘুরবে, দেখবে, তাদের কালচার শিখবে, তাদের বিভিন্ন পোশাক কিনে নিয়ে আসবে, তাদের বিভিন্ন প্রোডাক্ট কিনে নিয়ে আসবে, সেগুলো তারা পরিধান করবে, দীর্ঘদিন চায়না করবে, পাড়ার 10টা মানুষকে কাকু কাকিমাদেরকে একটু দেখাবে যে দেখো আমরা এটা চায়না থেকে নিয়ে এসেছি, এতে করে কী হবে, চায়নার ইনফ্লুয়েন্সটা বাড়বে। সো কিন্তু চায়নারই যে বাড়ছে তা তো নয়, প্রত্যেকটা দেশই চেষ্টা করছে নিজের লেভেলে এইরকমভাবে এন্ট্রিটাকে আরও অনেক ইজি করে দেওয়া, ফ্রি করে দেওয়া, যাতে এখানে বর্ডারের কনসেপ্টটাই না থাকে। কারণ বর্ডার মানেই হচ্ছে বাধা দেওয়া, তাহলে ভিসা বেসিক্যালি বর্ডার দেয়। বর্ডারের কনসেপ্টটা আমরা বুঝে থাকি ভিসা শব্দটার মধ্য দিয়ে, যে ভিসাই হচ্ছে এখানে বর্ডার কনসেপ্টটা আমাদেরকে ফিল করায়, যে ভিসা মানে হচ্ছে পারমিশন পত্র, তাহলে তুমি বর্ডারের ওই পার যেতে পারবে এই ভিসাটা যদি তোমার থাকে তবেই। তাহলে এইটা তুলে দেওয়ার অর্থই হচ্ছে যে
চায়নার কালচার সম্পর্কে মানুষ অনেক বেশি জানবে, চায়নার ইনফ্লুয়েন্সটা বাড়বে, চায়নার ইকোনমিক ইনফ্লুয়েন্সটা বাড়বে বা ক্যাপাসিটি বাড়বে, যেমনি তেমনি হচ্ছে তার কালচার, তার যা কিছু আছে সব কিছুরই উন্নতি হবে। তেমনি শুধু তো চায়না করছে তা তো নয়, পৃথিবীর সমস্ত দেশগুলোই এখন ওই দিকেই যাওয়ার চেষ্টা করছে। চায়না এটা করে যদি উন্নতি করে তাহলে আমাকেও করতে হবে, নাহলে আমি তো পিছিয়ে পড়বো। সো ওদের দেশেরই যদি এখন বেশিরভাগ মানুষ যায় তাহলে চায়নার উন্নতি হবে, আমাদের দেশে আসবে না মানুষ। তো আমাদের দেশের মানুষ যাতে আসে, আমাদেরও যাতে লাভ হয় সেটা চেষ্টা করতে হবে। তো প্রত্যেকেই প্রত্যেকের লেভেলে এটা করছে। যখন এটা করছে তখন কি হচ্ছে, হিউম্যান টু হিউম্যান ইন্টারাকশনস হচ্ছে। ওদের দেশের কালচার যেমন আসছে তেমনি মানুষের সম্পর্কে আমি জানছি তবেই তো কালচারটা নিয়ে আসছি, ভালো বলেই তো নিয়ে আসছি, আমার ভালো লেগেছে বলেই তো নিয়ে আসছি। তো ভালো যখন লাগছে তখন আমি কী করছি, ওদের সাথে ভালো লাগার জন্য সবার আগে প্রথম শর্ত হচ্ছে যে ওদের সাথে যোগাযোগ করা, কমিউনিকেশনস গড়ে তোলা, ইন্টারাকশানস করা। তো হিউম্যান টু হিউম্যান এইভাবে ইন্টারাকশানস হচ্ছে প্রত্যেকটা মানুষের সাথে। এরকমভাবে প্রত্যেকটা মানুষের একটা ট্রাভেলসের মধ্য দিয়ে এক্সচেঞ্জ হচ্ছে, বিভিন্ন আইডিয়াস, বিভিন্ন এডুকেশনস, বিভিন্ন কালচার, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, সমস্ত কিছুরই এই ধরনের হচ্ছে। এবং মানুষের এরকম একটা ফ্রি ফ্লো তৈরি হচ্ছে, একটা মুক্তভাবে মানুষের জীবনযাপন তৈরি হচ্ছে। সো এইরকমভাবে কী হয়, সোসাইটির সাথে সোসাইটির, সমাজের সাথে সমাজের একটা কিন্তু নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। আমাদের সংস্কারটাও সেখানে যায়, শুধু যে আমরা ওটা নিয়ে আসি তা তো নয়, আমরা ওখানে যাচ্ছি মানে আমাদেরটাও যাচ্ছে ওখানে। ওরাও দেখবে, যখন তুমি যেমন দুদিন আগে একটা ভিডিও দেখছিলাম, চায়নাতে গিয়ে ইন্ডিয়ানস দুজন তারা ওখানকার রুলস ব্রেক করেছে, তারা ট্রাফিক রুলস ব্রেক করেছে। এখন চায়নার পুলিশ তাদেরকে আটকায়নি, ধরে তাকে ছেড়ে দিয়েছে। কেন ছেড়ে দিল না, ছেড়ে দিয়েছে এই কারণে যে সে ইন্ডিয়ান বলে, তা তো জানার কথা নয় সেখানে চায়না নিয়মকানুন। তাহলে সে কি করলো, এই যে ইন্ডিয়ানসদের যে মানে আমাদের তো ইন্ডিয়ানসদের দেখবে রুলস ফলো না করার একটা মানসিকতা আছে। ট্রাফিক আছে ট্রাফিকের মতো, রেড লাইট জ্বলছে রেড লাইটের মতো, গ্রিন সিগন্যাল জ্বলছে গ্রিন সিগন্যালের মতো, কিন্তু বাধা বা এখানে যে যে উদ্দেশ্যে নিয়মটাকে তৈরি করা হয়েছে সেটাকে আমরা মানি না। এটা এক প্রকার আমাদের কালচারও তৈরি হয়ে গেছে। তাহলে আমরা ওখানে যখন যাচ্ছি তখন তো আমরা ওটাকেও ক্যারি করে নিয়ে যাচ্ছি, ভালো বা খারাপ দুটোকেই বলো। তো ভালো যেটা সেটা আমরা নিয়ে যাচ্ছি, আমরা গিয়ে নমস্কার করছি, ওরাও দেখছে বা এটা তো ভালো, করোনার পিরিয়ডে তো বেশ কাজে লাগবে। তো আমাদের নমস্কারটাকে ওরা অ্যাডপ্ট করছে, আজ থেকে আমরাও নমস্কার বলবো, তাহলে করোনা ছড়াবে না। তো ওরাও নমস্কার করাটা শিখছে, মানে কি আমাদের কালচারটাও ওরা শিখছে। সো এইরকমভাবে তোমরা দেখবে যে সোসাইটির নিয়মকানুন আর একটা সোসাইটির নিয়মকানুন, মানুষের যত এই ধরনের ফ্রি বর্ডার ইন্টারাকশনস যত হবে, তখন আমরা দেখতে পাবো কি যে সোসাইটির সাথে সোসাইটির যে বিভিন্ন রুলস, সোসাইটি মানে তো কতগুলো সেট অফ রুলস রেগুলেশনস, তো সেই রুলস রেগুলেশনসগুলো যেগুলো তথাকথিত আইনি নয়, তো সেই তথাকথিত আইনি নয় যেগুলো, সেই রুলস রেগুলেশনসগুলো মানুষের যোগাযোগের মধ্য দিয়েও কিন্তু সেখানে যায়, মানুষের শিক্ষাগুলো সেখানে যায়। সো এইরকমভাবে আমরা দেখতে পাবো কি, এইরকমভাবে আমরা দেখতে পাই মানুষের সাথে মানুষের একটা সামাজিক নিবিড় সম্পর্ক গড়ে ওঠে এবং এটা একটা গ্লোবালাইজেশনসের রূপ ধারণ করে। এবং এইরকমভাবেই তোমরা দেখবে যাদের আবার ভালো লাগে তারা ওখানেই থেকে যায়, হয়তো চাকরির অফার পেলো, ওখানেই থেকে গেল, গিয়ে দেখলো বাহ আমি তো এটা খুব ভালো পারি, ওখানে তো এটা বেশ চাহিদা আছে, চলো ওখানে শুরু করে দিল। যেমন বাংলাদেশিরা অনেক, ইন্ডিয়ানসরা অনেকে গিয়ে, যেমন ভিডিওতে আমি দেখি ইউরোপের রাস্তায় গিয়ে পান বিক্রি করছে, আমেরিকার রাস্তাতে গিয়ে তারা পান বিক্রি করছে। হ্যাঁ, ওখানে কিছু ইন্ডিয়ানস আছে তারা শখ করে এখন ওই বিহারের পান খেতে চায়। তো বিহারের পান খেতে চাইলো, উত্তরপ্রদেশের কানপুরের পান খেতে চাইলো, একটা বানিয়ে দিল সুন্দর করে। এখন দেখছে যে বাহ আমি পান বিক্রি করে তো এখানে মাসে 3 লাখ টাকা আর্ন করতে পারি, চলো পান বিক্রি করে। ওরা শখ করে খেতে আসে, দিয়ে আমি যদি একবার একটা পানের জন্য যদি এখন আমি $5 এখন যদি চাই তো হয়তো সে দিয়ে দিতে পারে, কারণ ওর ইনকামই অনেক বেশি, সে শখ করে খেতে চাইলো, দিয়ে দিলাম। এতে করে কি হবে, ধীরে ধীরে সে অভ্যস্ত হয়ে যাবে, বারবার পান খেতে আসবে, আমারও বিজনেসটা সেখানে দাঁড়িয়ে যাবে, তাহলে আমার কালচারটাও সেখানে গেল, সোসাইটির রুলস রেগুলেশন সমস্ত কিছু চলে গেল। এই যে বিষয়গুলো, এগুলো আমরা দেখতে পাবো কি যে এগুলো কিন্তু হয়, মানুষ অনেকে গিয়ে ওই রকমভাবে ওখানে থেকে যায়, গিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করে দেয় ওই রকমভাবে। সো এইরকমভাবে আমরা দেখতে পাবো যে একটা ডায়াসপোরার কনসেপ্টও গড়ে ওঠে, যে ওই ধরনের মানে প্রবাসী যাদেরকে বলা হয়, যে এখানকার মানুষ ওখানে গিয়ে থাকে, আর ওখানকার মানুষ এখানে এসে থাকে অনেক সময়। এখন এগুলো হচ্ছে পজিটিভ অ্যাসপেক্ট। এদের বক্তব্য হচ্ছে যে এইরকমভাবে একটা গ্লোবালাইজেশনের কনসেপ্ট গড়ে ওঠে, একটা বিশ্বায়নের কনসেপ্ট গড়ে ওঠে, একটা দেশের মানুষ আরেকটা দেশে ফ্রিলি যায়, আরেকটা দেশের মানুষ আরেকটা দেশে ফ্রিলি আসে, এইরকমভাবে একটা ফ্রি ফ্লো অফ ইকোনমি, ফ্রি ফ্লো অফ কালচার, ফ্রি ফ্লো অফ সোসাইটি, ফ্রি ফ্লো অফ কমিউনিকেশনস, ফ্রি ফ্লো অফ টেকনোলজি, ফ্রি ফ্লো অফ ট্রেড, এগুলো কিন্তু হয়। হওয়ার মধ্যে দিয়ে কী হয়, গ্লোবালাইজেশনের একটা ধারণা কিন্তু গড়ে ওঠে, বিশ্বের বিভিন্ন দেশগুলোর মধ্যে এই ধরনের আইডিয়াগুলো রান করে, তখন বেসিক্যালি গ্লোবালাইজেশনের রূপ ধারণ করে সেটা। তো এইরকমভাবে বিভিন্ন আসপেক্ট বা এটা বলতে পারো যে সেখানে ক্ষেত্র আমরা দেখতে পাবো, বা বিভিন্ন রকমভাবে এগুলোকে ক্লাসিফাই করা যেতে পারে, যে বিভিন্ন দিক থেকে এই গ্লোবালাইজেশনসগুলো হয়ে থাকে। সো মোটামুটি আজকে আমরা এগুলো দেখলাম, আজকে আমি আর লম্বা করবো না, আজকের ক্লাসটা এমনিতেই 1.5 ঘন্টা হয়ে গেল। কালকে আমি আলোচনা করব, নেগেটিভ আসপেক্ট আরও আছে অনেকগুলো, ঠিক আছে, এগুলো আমি বলে গেলাম, আর ডিটেলসে যাব না। নেগেটিভ আসপেক্টগুলো বলবো, এবং যখন বলবো তখন তোমাদের বিভিন্ন থিওরিজগুলোতে ঢুকবো, ওয়াল সিস্টেম থিওরিতে ঢুকবো, তোমাদের ডিপেন্ডেন্সি থিওরিতে তোমাদের ঢুকবো, মার্কসিস্ট থিওরিজের আমব্রেলায় যেগুলো আসে সেগুলো ঢুকবো, এবং ওভারঅল শেষে আলোচনা করব লিবারালিজমের
যে একটা পজিটিভ আউটকাম সেগুলোকে। এবং এর সাথে সাথে আমরা রিফিউজি মাইগ্রেশন ক্রাইসিস আলোচনা করব, ডায়াসপোরা পলিটিক্স আলোচনা করব, হ্যাঁ এগুলোও আমরা আলোচনা করব। এবং আইডেন্টিটি সিটিজেনশিপ নিয়েও যে একটা ক্রাইসিস তৈরি হয়েছে সেগুলো নিয়েও তো আমরা আলোচনা করব। এবং লিবারালিজম কী করে মাঝে মাঝে এই গ্লোবালাইজেশনসকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছে বা একটা পিছন দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, যেমন আমেরিকায় যেটা নিজে আজকে করছে। তো সেইটা তো এক প্রকার লিবারালিজমের তো যে শর্ত যে ফ্রি ফ্লো হবে, কোনো বাধা ইম্পোজ করা হবে না, কিন্তু আমেরিকা যখন এই প্রোডাক্টগুলোর উপর যখন ট্যারিফ বসাচ্ছে তখন তো সেখানে বাধাপ্রাপ্ত হচ্ছে। সো মাঝে মাঝে এই ধরনের কতগুলি এলিমেন্টস উঠে আসে বা রিয়াকশনস আসে যেগুলো হয়তো এই শক্তিটাকে হয়তো দুর্বল করে দেওয়ার চেষ্টা করে, বাট এটা এত সহজ নয়, এটা এতটা সহজ নয়, কারণ মানুষ এই লিবারালাইজেশন অনেকটা অভ্যস্তও হয়ে গেছে। এত সহজে এই প্রোটেকশনিজমকেও একটা রক্ষা করতে চাইবে আর তাকে রক্ষা করতে দেবে, এটাও কিন্তু ঠিক হবে না। তো আমেরিকা নিজে যদি সুপিরিয়র হতে চায়, গোটা বিশ্বের মানুষ যে অত সহজে ছেড়ে দেবে সেটাও কিন্তু এতটা সহজ কথা নয়। লং রানে দেখবে এদের ডিক্লাইনই ঘটবে, এবং ওদের ডিক্লাইন হচ্ছে বলেই আজকে ওরা দাঁত মুখ চেপে, যারা আজকে শুরু করেছিল লিবারালিজমের রাস্তা তারাই দাঁত মুখ চেপে ধরছে যখন আবার, বা কামড়ে ধরার চেষ্টা করছে, তার মানে বোঝা যাচ্ছে যে তারা একটা ক্রাইসিসের মধ্যে আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সো কোন দিকে আমরা যাচ্ছি সেইগুলো নিয়েও আমাদের আলোচনা হবে। কোন দিকে আমাদের যাত্রাপথটা কোন দিকে যাচ্ছি, কোথায় এসে দাঁড়িয়ে আছি আমরা, এবং আগামী দিনে কোথায় যেতে পারি, হ্যাঁ সেইগুলো নিয়ে আমাদের আগামীকাল আলোচনা হবে। আশা করবো সেখানে এই সমস্ত বিষয়গুলো তোমাদেরকে বোঝাতে পারবো। আজকে এমনি এগুলো ক্লিয়ার হয়েছে? কারো কোনো কনফিউশন আছে? 32 জনের মতো দেখলাম। বোঝাতে পেরেছি? এসএসসির স্টুডেন্ট কারা আছো বুঝতে পেরেছো? এসএসসির স্টুডেন্টরা, নেটের স্টুডেন্টরা অনেকেই এগুলো বিভিন্ন সময় বিভিন্ন থিওরিজে পেয়েছো আমার, কিন্তু এসএসসির স্টুডেন্টরা কি বুঝেছো? কারা আছো এসএসসির স্টুডেন্ট? তপন ঘোষ, তৃষা কর্ম। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ স্যার, বুঝেছি। হ্যাঁ স্যার, ভালো হয়েছে। ওকে, আর বাকিরা আর কে আছো? হ্যাঁ স্যার বুঝেছি। আর কে আছো? জলদি জলদি বলো আর কে আছো না বুঝলে। আচ্ছা, তোমাদেরই 30 জন আছে, তোমরা অর্ধেকও বোধহয় জয়েন করোনি। যাই হোক, অনেকেই জয়েন করতে পারছে না, রেকর্ডিং শুনছে। বাকি নেটের স্টুডেন্টদের, কারণ গ্লোবালাইজেশনসটা আমি বোধহয় ছোটো করে পড়িয়েছিলাম, তখনকার দিনে এত ডিটেলসে যাইনি, কিন্তু এগুলো ভালো করে বোঝা থাকলে, মানে পজিটিভ দিকটা, মানে যে উদ্দেশ্যে তৈরি হয়েছিল গ্লোবালাইজেশন, সেইটা যদি বোঝা থাকে, বুঝতে পারো, তবে গিয়ে তোমরা মানে একটা ভালো আইডিয়া তোমাদের তৈরি হবে এটা সম্পর্কে। এরপর নেগেটিভটা জানলে সার্কেলটা পূর্ণ হবে। এর কতগুলো নেগেটিভ আউটকামসও আছে, এর কতগুলো ক্রাইসিস জন্ম দিয়েছে, যেগুলো বললাম, মাইগ্রেশন একটা ক্রাইসিস, সিটিজেনশিপ একটা ক্রাইসিস, কালচার একটা ক্রাইসিস, আইডেন্টিটি একটা ক্রাইসিস, রিফিউজি একটা ক্রাইসিস, এগুলো গ্লোবালাইজেশনই জন্ম দিয়েছে। হ্যাঁ, যেগুলো আমাদেরকে বুঝতে হবে, নইলে ট্রেন্ডগুলো কী চলছে, ক্রাইসিসগুলো যেগুলো রান করছে পৃথিবী জুড়ে, সেগুলো বুঝতে পারবে না। তো সেগুলো যদি বুঝতে হয়, ওভারঅল কালকের ক্লাসটাও মন দিয়ে শুনতে হবে। বোঝাতে পেরেছি? পিঙ্কু পল ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আর বাকি মেয়ে কারা আছো? সিদ্ধার্থ ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, তোমাদের ক্লাসটা আমি মার্চ করে দিলাম আজকে এই কারণ নেটেও আমি এটা পড়াইনি খুব একটা, বাকি ছিল আমার এটা, আর তোমাদের এসএসসিতে তো রয়েইছে, সো আমি এই কারণে এটা পড়ালাম। নেটের স্টুডেন্টদের কারো কোনো অসুবিধা হয়নি তো? বোঝাতে পারলাম? বুঝতে পেরেছো তোমরা? কোনো প্রবলেম হয়নি। আগামীকাল গিয়ে আমরা আরও একটুখানি মনে করিয়ে দিও, বা না হলেও পিওয়াইকিউ আলোচনা করতে গিয়ে আমরা করব, সেটা হচ্ছে যে স্টিগলিজের যে আলোচনাটা আছে সেটাও করব। তিনি ইনস্টিটিউশনসগুলোর ইটসেলফ রোলগুলো কী রকমের, তার কোনো নেগেটিভ আউটকাম আছে কিনা, বা নেগেটিভ কোনো অ্যাপ্রোচ আছে কিনা, সেগুলো আলোচনা করবো। সো কোয়েশ্চেন্সগুলো পেলে আমাদের আরও সুবিধা হবে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করতে, বা যতটা মনে পড়বে আগামীকাল আমি বলে দেবো। তারপর পিওয়াইকিউগুলো তো আমাদের ওয়েবসাইটে আছেই, সেগুলো আমরা আলোচনা করতে গিয়ে আমরা বলবো। তাছাড়াও আমি তোমাদের এমসিকিউ এসএসসির স্টুডেন্টদের যেটা করছি, এমসিকিউ এর একটা লিস্ট দিয়ে দিচ্ছি, সেটা তো দেবই। এটা হয়তো রাতের দিকে পেতে পারো আজকে, কিংবা আগামীকাল সকালে পেতে পারো, কিংবা পরশু দিনও পেতে পারো। ঠিক আছে, এটা আমি টাইমলি দিয়ে দেবো, এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। ঠিক আছে, কারো কোনো অসুবিধা নেই তো? ময়ূরাক্ষী, সোহিনী? না স্যার। ওকে, আর দীপিকা দাস? না স্যার, ঠিক আছে। ওকে, স্থাপিতা? হ্যাঁ স্যার, বুঝেছি। তানিয়া? হ্যাঁ স্যার। তোমরা গোটা দুটো গ্রুপ মিলে তো প্রায় মোটামুটি কত হবে? 80 জন তো হবে। 80 জন হবে না, 70 জন তো হবেই, অ্যাক্টিভ যারা রেগুলারলি ক্লাস করো, তাই না?
তো 35 জনের মতো বোধহয় জয়েন করেছিল, বাকি 35 জয়েন করেনি। যাই হোক, তাহলে আজকে এতটুকুই থাক, দেখা হবে আবার আগামীকাল, ঠিক আছে? আমি রেকর্ডিংটা এডিট করে দেখি, গ্রুপে দিয়ে দেবো, হ্যাঁ, অসুবিধা হলে সেখান থেকেও দেখে নিও। কিন্তু কালকের ক্লাসটা কিন্তু খুব ভাইটাল, অনেক নেগেটিভ জিনিস আসবে যেগুলো তোমাদের রিসার্চের কাজে হেল্প লাগবে, বা তোমাদের মানে নেগেটিভ আউটকামটা না জানলে তোমাদের হয়তো সমালোচনা থেকেই কোয়েশ্চেন্স করলো, সেগুলো জানতে পারবে না। তো সমালোচনা থেকে কোয়েশ্চেন্সগুলো করবে যেগুলো, বা বিভিন্ন থিওরিজের সাথে লিঙ্ক করতে বলবে, সেটা যদি জানতে হয় তাহলে আগামীকালকের ক্লাসটা মন দিয়ে শুনতে হবে, ঠিক আছে? তো আমরা আলোচনা করবো, চাপ নিও না। এবং তারপরও পিওয়াইকিউগুলো আলোচনা করতে গিয়েও বিক্ষিপ্তভাবে যেগুলো আসবে থিঙ্কার ওয়াইজ বা কনসেপ্ট ওয়াইজ, সেগুলোও আমরা আলোচনা করব, ঠিক আছে? তাহলে আজকে এতটুকুই থাক, চলো দেখা হবে আবার আগামীকাল। গুড নাইট। Good night, sir. কালকেও 7:30তেই হবে কিন্তু, হ্যাঁ, কালকেও 7:30তেই হবে। স্যার গুড নাইট।